সারা বাড়ি জুড়ে এক প্রকার হইচই চলছে। আজ উদিতার ফুপির মেয়ের আলিয়াকে পাত্রপক্ষ দেখতে আসছে। যে সেই পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসেনি, একরকম খানদানি পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসা মানে অনেক বড় ব্যাপার স্যাপার। পাত্রের পরিবার বিশাল বড় লোক। পাত্র নিজেও একজন নামি দামি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। টাকা পয়সার কোনো অভাব নাই। বিশাল বড় ফ্যামিলি বিজনেস আছে তাদের। আছে ঢাকা শহরে দুটো ডুপ্লেক্স বাসা, একটা নির্জন গার্মেন্টস মার্কেট। পরিবারের সবার জনপ্রতি প্রত্যেকের আছে গাড়ি ও ফ্ল্যাট। আছে নিজস্ব দুটো গ্রোসারি শপ ও সুপার শপ। গ্রামের বাড়িতে প্রচুর জায়গা জমি আছে। সাথে আছে চৌধুরী বংশের বিরাট জমিদার বাড়ি। কোনো কিছুরই কোনো কমতি নেই। সাথে ওনারা সবাই খুব ভালো মনের মানুষ। এরকম পরিবারের সাথে আত্মীয়তা করলে জীবন আর কি চাই। তাই তো সারা বাড়ি জুড়ে এলাহি আয়োজন করা হচ্ছে। পাত্রপক্ষের সবাই যাতে খুশি হয় তাদের আতিথেয়তার এই জন্য। উদিতা তার বড় ফুপির বাড়িতে বেড়াতে এসেছে। এসএসসি পরীক্ষা শেষে 3 মাসের ছুটি, তাই তার বড় ফুপি এক প্রকার জোর করেই তাকে নিয়ে এসেছেন। উদিতা এত সহজে কোথাও বেড়াতে যায় না, খুব অস্বস্তি লাগে তার। খুব ইন্ট্রোভার্ট টাইপের কিনা তাই আসতে চায়নি এখানে, তাও আসতে হয়েছে তার ফুপির জোড়াজড়িতে। আর ওর আব্বু মিস্টার আনিসুল খানও পারমিশন দিয়ে দিয়েছেন তাকে, কারণ এত লম্বা ছুটিতে এভাবে ঘরে বসে বোর্ড হওয়ার থেকে নিজের ফুপির বাড়ি থেকে ঘুরে আসা ভালো। আলিয়া উদিতার থেকে বয়সে বড়। আলিয়ার বয়স 22 আর উদিতার সবেমাত্র 16তে পা রেখেছে। কেন জানি আলিয়া উদিতাকে মোটেও পছন্দ করে না। কথায় কথায় খালি খোঁচা দেয়া তালে থাকে। এজন্যই আরো ফুপির বাসায় আসতে চায় না সে। এর চেয়ে নিজের বাসায় থাকাটাই ভালো। প্রায় 1 সপ্তাহ থাকার পর আজকেই চলে যেতে চাইছিল উদিতা বাসায়, কিন্তু আলিয়ার জন্য হঠাৎ পাত্রপক্ষ আসার কথা শুনি ওর ফুপি তাকে আটকে দিলেন। উদিতা ঘরকন্যার কাজে ভীষণ পটু। রান্নাবান্নায় ওর হাত অসাধারণ। এত বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসা চারটিখানি কথা নয়। আর ওদের খাতিরজনের যাতে কোনো ত্রুটি না হয়, তাই উদিতাকে এখন ভীষণ দরকার তার ফুপি মিসেস লিমার। উদিতা রান্নাঘর সামলানোর দায়িত্বে থাকলে তিনি নিশ্চিন্তে বাকি সব কাজ সামলাতে পারবেন। সেই সকাল থেকে রান্নাঘরের কাজে ব্যস্ত উদিতা। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। গোসলও করতে পারেনি এখনো কাজের চাপে। একা হাতে বিভিন্ন পদের রান্নাবান্না সব করছে সে। শুধু ওর ফুপাতো ভাইয়ের বউ তানিয়া ওকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। আর মিসেস লিমা বাইরে অতিথিদের আপ্যায়ন করছেন এবং সব তদারকির দায়িত্বে আলিয়ার বড় বোন সাফিয়া রয়েছে। যদিও কাজের কাজ কিছুই করছে না সে। পাত্রপক্ষ হিসেবে অনেকে এসেছে, যেন বিয়ে খেতে এসেছে সবাই। বিশিষ্ট শিল্পপতি মিস্টার মোর্শেদ হামিদ চৌধুরী ও মিস্টার এনামুল তামিম চৌধুরীর পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ওনারা আপন 2 ভাই। মিস্টার এনামুল তামিম চৌধুরীর মেজ ছেলে এহতেসাম তাসকিন চৌধুরীর জন্য আলিয়াকে ওনাদের চোখে পড়েছে। ওনাদের বলতে তাসকিনের পছন্দেই ওনারা দেখতে এসেছেন। মিস্টার মোর্শেদের স্ত্রী মিসেস ইয়াসমিন খাতুনও মিস্টার এনামুলের স্ত্রী তারানা হকও এসেছেন। সাথে আছে মিস্টার এনামুলের বড় ছেলে তামজিদ ও তার স্ত্রী তারিন এবং তাদের মেয়ে এরাত। মিস্টার এনামুলের ছোট ছেলে তাজিম এবং মিস্টার মোর্শেদের টুইন ছেলে মেয়ে তাসজিদ ও এনা। সাথে মিস্টার মোর্শেদের পুত্রবধূ কেয়া ও কেয়ার মেয়ে পুতুলও এসেছে। পুতুলের বাবা ও চাচা শুধু ওরা দুজনই আসেনি। তাও মিসেস লিমার কাছে শুধু ওনারাই যথেষ্টের থেকে বেশি মনে হচ্ছে। উনি এবং ওনার স্বামী তো তাদের তদারকি করতে করতে হাঁপিয়ে উঠছেন। চা, নাস্তা, নুডলস, লাচ্ছি, সেমাই, হরেক রকমের পিঠা, পাটিসাপটা, পুডিং, হাতে বানানো কেক, বিস্কিট, চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল, চিকেন স্যান্ডউইচ, নাগেটস, পাস্তা, চাউমিন, কিমার কাটলেট, সবজির কাটলেট, নাচোস, হরেক রকমের বড়া, সবজির বড়া, ডালের বড়া, কিমার বড়া, রসমালাই, রসগোল্লা, ছানার মিষ্টি, বুন্দিয়ার মিষ্টি, দই, ফালুদা, বোরহানি, কোল্ড কফি, কাস্টার্ড, শিক কাবাব, বটি কাবাব, হটডগ, সব রকমের নাস্তার আয়োজন করা হয়েছে। কি নেই খাবারের আইটেমে। সব রান্না সেই ফজরের নামাজের পর থেকে শুরু করেছিল উদিতা। এখন প্রায় বিকেল 4:30 বাজে। এখনো রান্না বান্না পুরোপুরি শেষ হয়নি। একদম ক্লান্ত হয়ে গেছে উদিতা। পাত্রপক্ষের মন রক্ষা করার জন্য এত কিছুর আয়োজন। পছন্দ হলে আজকেই আংটি পরিয়ে দিয়ে যাবে। যে আলিয়া ওকে পছন্দ করে না, সেই আলিয়ার জন্যই এত কিছু করছে সে। আলিয়া তো গতকালকে থেকে রূপচর্চা করা শুরু করেছিল। আজকে পাত্রপক্ষ আসার আগে পর্যন্ত সে রূপচর্চা নিয়েই ব্যস্ত ছিল। পার্লার থেকে সাজগোজ করে এসেছে সে, যাতে তারা তাকে কোনোভাবে রিজেক্ট না করতে পারে। উদিতা মনে মনে হাসলো শুধু আলিয়ার কর্মকাণ্ড দেখে। পছন্দ করার হলে এমনি করবে,
এত সাজুগুজু করার কি দরকার বুঝি না। বিয়ের পর তো এমনিতেই আসল ফেস দেখতে পাবে। আলিয়া যথেষ্ট সুন্দরী, তবে উদিতার সামনে দাঁড়ালে সেই সৌন্দর্যটা একদম ফিকে হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তখন উদিতাকেই সবার চোখে পড়বে, যেহেতু উদিতা দেখতে ভীষণ নজর কাড়া সুন্দরী। আর এই জন্যই আলিয়া আরো বেশি হিংসা করে উদিতাকে। আলিয়া ভীষণ স্মার্ট ভাবে চলাফেরা করে, আজও তার ব্যতিক্রম হয়নি। খুব স্টাইলিশ ভাবে শাড়ি পরেছে সে, মাজা বরাবর গোল্ডেন কালার করা চুল ছেড়ে রাখা, সাথে আছে গর্জিয়াস মেকওভার ও গয়নাগাটি, যেন আজকেই বিয়ে হয়ে যাবে। আলিয়াকে মিসেস ইয়াসমিন খাতুন ও তারানা হক ওনাদের মাঝে বসিয়েছেন। মিসেস তারানা তাকে মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন, তোমার পুরো নাম কি মা? নিফতা তাবাসসুম আলেয়া। বাহ, খুব মিষ্টি নাম তো। তোমার মামুনি তা স্টাডি করছো তো মা? কিসে পড়ো তুমি? জি, আমি অনার্স 3য় বর্ষে পড়ি। ভালো, খুব ভালো। তা রান্না বান্না কিছু পারো তো মা তুমি? এবার আলিয়া মহা বিপদে পড়ে গেল। রান্নার রও চেনে না সে, এমনকি এক কাপ চাও জীবনে নিজের থেকে বানিয়ে খায়নি ও। আর কি রান্না করবে তা বোঝাই যায়। কি জবাব দেবে সে এখন? এবার যদি এই রান্না না পারার কারণে ওর বিয়ে ভেঙে যায় তাহলে কি হবে? আর ভাবতে পারছে না সে। এর জন্যই তো মা তাকে অকর্মা বলে ডাকে। ইস, কিছু রান্নাও যদি শিখে রাখা যেত তাহলে তো এখন গর্ব করে বলা যেত। মনে মনে আক্ষেপ করছে আলেয়া। আবারও উদিতার প্রতি হিংসায় মনটা বিষিয়ে উঠল তার। এতটুকুন মেয়ে হয়ে প্রত্যেকটা কাজে তাকে ডিঙিয়ে যায় সে, সব কাজের কাজই। তার সামনে রাখা প্রত্যেকটা নাস্তার প্লেট দেখে মিজাজটা গরম হয়ে গেল তার। খুব ভালো করে জানে সে এসব কিছু উদিতা তৈরি করেছে। আলিয়া এবার আমতামতা করতে লাগলো। আসলে আন্টি, মানে এবার মিসেস ইয়াসমিন ওকে থামিয়ে দিলেন, মৃদু হেসে বললেন, থাক মা, বুঝতে পেরেছি তুমি রান্না করতে পারো না, তাই তো। আলিয়া মাথা নিচু করে রেখে চুপ করে আছে। কি বলবে? এটা তো সত্যি কথাই যে সে রান্না পারে না। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের কথা শুনে ভয়ে ঘেমে গেছেন। ওনার এই মুহূর্তে ইচ্ছা করছে যে আলিয়াকে তুলে একটা আছাড় মারতে। উনি এবার কথা কাটানোর জন্য নিজের মেয়ের পক্ষে সাফাই গিয়ে বলে উঠলেন, আসলে ভাবি বড্ড আদরে মেয়ে তো, তাই যদি হাতটা পুড়িয়ে ফেলে এই ভয়ে রান্নাঘরে যেতে দেই নাই। তাও টুকটাক শিখে নেওয়ার চেষ্টা করেছে সে। আরও পড়ালেখার চাপে পড়ে রান্না শেখা হয়ে ওঠেনি আর কি। তবে শিখে নেবে, শেষ ব্রেন খুব শার্প তার, যা দেখে তাই শিখে ফেলে। মিসেস ইয়াসমিন এবার আন্তরিকভাবে বলে উঠলেন, না 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 ভাবি, এটা কোনো ব্যাপার নয়। আমরা তো আমাদের বৌমাদের দিয়ে কোনো কাজকর্ম করাই না। ওরা আমাদের কাছে বৌমা কম, মেয়ে বেশি। তবে রান্না শেখাটা প্রত্যেক মেয়ের জন্যই জরুরি। এটা যেমন শৌখিন তেমনি প্রয়োজনও বটে। বলা যায় না কবে কখন চাপে পড়ে নিজের জন্যই হোক বা পরের জন্য হোক রান্না করতে হয়। সমস্যা নেই, আমাদের বৌমারাও রান্নাবান্নার ভীষণ কাঁচা ছিল। আমরাই তাদের শিখিয়ে পড়িয়ে দিয়েছি। এখন তারা আলহামদুলিল্লাহ সব করতে পারে নিজে নিজে। এবার না হয় আলিয়াকেও শিখালাম। এতক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলেন মিস্টার মোরশেদ, মিস্টার এনামুল ও আলিয়ার বাবা মিস্টার গোলজার এবং আলিয়ার বড় ভাই মুরাদ। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার কথা শুনে মুচকি হাসলেন ওনারা। তাসকিন আলিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর আলিয়া তা খেয়াল করে লজ্জায় লাল হয়ে গেল। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের কথা শুনে যেন হাতে আকাশের চাঁদ পেলেন, খুশি হয়ে বলে উঠলেন, অবশ্যই ভাবি, আপনারা যেমনভাবে ইচ্ছা তেমনভাবেই ওকে গড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এখন থেকে সে তো আপনাদেরই মেয়ে, তাই না? তা আপনি ঠিক বলেছেন বেআইন। আলেয়া মা এখন থেকে আমাদের মেয়ে। আমার ছেলে তাসকিনের জন্য আলেয়া মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তা মামনি, আমার এই ছেলে কি তোমার পছন্দ হয়েছে বলো তো? আলেয়া লজ্জায় মাথা নিয়ে বসে আছে। মিস্টার এনামুলের প্রশ্ন শুনে মুচকি হাসলো সে, তারপর হালকাভাবে মাথা ঝাঁকিয়ে বলল, জি। এবার মিসেস তারানাথ তাসকিনকে জিজ্ঞেস করলেন, তা তোমার কি মত তাসমিন? পছন্দ হয়েছে তো? অবশ্য আমার জানা মতে আলেয়াকে তোমার ভীষণ পছন্দ হয়েছে, কি ঠিক বললাম তো? তাসকিন আলিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ আম্মু, আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মিসেস লিমাও আলহামদুলিল্লাহ বলে সবাইকে মিষ্টি মুখ করাতে ব্যস্ত হয়ে পড়লেন। মিসেস তারানা সহাস্যবদনে আলিয়ার হাতের মধ্যাঙ্গুলিতে ডায়মন্ডের কারুকাজ করা একটি রিং পরিয়ে দিলেন। মিসেস ইয়াসমিন
মোটা 2টা সোনার বালা পরিয়ে দিলেন আলেয়ার হাতে। সাথে পরানো হলো ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের কানের ঝুমকো এবং গলার নেকলেস। আলেয়া এবং তার বাবা মায়ের খুশি দেখে মিসেস লিমা আরও ব্যস্ত হয়ে গেলেন তাদের খাতিরদারিতে। মিসেস ইয়াসমিন একটি ডালের বড়া নিয়ে তাতে কামড় বসালেন। মনে মনে বললেন, রান্না যেই করে থাকুক, তার রান্নার হাত কিন্তু অসাধারণ, খেতে ভীষণ টেস্ট। তাসকিন এবং আলেয়াকে আলাদা করে কথা বলার জন্য আলেয়ার রুমে পাঠানো হলো। প্রায় আধা ঘন্টার মতো আলাদা টাইম স্পেন্ড করলো ওরা দুজন। তারপর তানিয়া ডাকে আবারও ড্রয়িং রুমে সবার কাছে ফিরে এলো। ওনারা সবাই আড্ডা ফুর্তিতে মেতে উঠলেন। রাতের ডিনার সেরে ওনারা বাসায় যাবেন। এনা, কেয়া এবং তারিন ওরা আলেয়ার সাথে গল্প জুড়ে দিল। মিসেস ইয়াসমিন, মিসেস তারানা এবং মিসেস লিমাও গল্পে মেতে উঠেছেন। বাকি পুরুষেরা মিলেও আড্ডায় ব্যস্ত, একমাত্র উদিতা বাদে। সে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের ডিনারের সব বন্দোবস্ত করতে লেগে গেল। যদিও বেশ কয়েক পদের রান্না শেষ, আর মাত্র 2 কি 3 পদ রয়েছে, সেগুলোও সম্পূর্ণ করতে লাগলো সে। গোসল শেষে মাগরিবের নামাজ আদায় করে আবারও রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। উদিতা অতিথিদের সামনে মোটেই আসেনি, কাজ নিয়েই সারাদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছে। রাতের ডিনারের জন্য সব খাবার খুবই চমৎকারভাবে পরিবেশন করে ডাইনিং টেবিলের উপর রেখে এসেছে উদিতা। সবকিছু গোছগাছ করে দিয়ে এসেছে। বাকিটুকু তানিয়া ও মিসেস লিমা সামলে নেবেন। তাই সে অবসর পেয়ে রুমে চলে এলো। এত এত সুস্বাদু খাবারের বহর ও পরিবেশন স্টাইল দেখে সবার জিভে জল চলে এলো। এবার খেতে বসে গেল সবাই। সত্যি ভীষণ সুস্বাদু হয়েছে খেতে খাবারগুলো। মিসেস ইয়াসমিন তো প্রশংসায় পঞ্চমুখ। বাকিরাও খুব প্রশংসা করলো রাঁধুনির। তবে কে রান্না করেছে তা কেউ জিজ্ঞেস করেনি। ওনারা মনে করেছেন মিসেস লিমার পুত্রবধূ তানিয়া হয়তো এসব কিছু করেছে। মিসেস লিমার তো ভাইজির প্রশংসা শুনে গর্বে বুক আধ হাত ফুলে উঠল। মেয়েটা রূপে গুণে সব দিক দিয়ে পরিপূর্ণা। খাওয়া দাওয়া সেরে সবাই আবারও ড্রয়িং রুমে গিয়ে বসলো। মিসেস ইয়াসমিন মিসেস লিমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে ওয়াশরুম ঠিক কোন দিকে। মিসেস লিমা উদিতা যে রুমে আছে ওই রুমটা দেখিয়ে দিলেন। আলেয়া রুমের ওয়াশরুমে কেয়া তার মেয়েকে নিয়ে গেছে, তো তাই। মিসেস ইয়াসমিন উদিতা যে রুমে আছে ওই রুমে চলে গেলেন। রুমে ঢুকে সারা রুমে চোখ বোলালেন উনি। তবে ঘরের পশ্চিম কোণের দিকে চোখ পড়তেই থমকে গেলেন তিনি। চোখ জোড়া ওখানেই আটকে গেল তার। ওনার মনে হলো চোখের সামনে কোনো হুড়পড়িকে দেখছেন উনি, যে কিনা নামাজে দাঁড়িয়ে আছে। এক মনে জায়নামাজের দিকে বুকে হাত বেঁধে তাকিয়ে আছে উদিতা। অন্য কোনো দিকে মনোযোগ নেই তার। কেউ যে তাকে দেখছে তার প্রতি উদিতার কোনো ভ্রুক্ষেপ নেই। এক মনে এশার ইবাদত করতে ব্যস্ত সে। মিসেস ইয়াসমিন মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন উদিতার দিকে। উনি ভাবতে পারছে না যে আদৌ এত সুন্দর কোনো মেয়ে হতে পারে। লম্বা ও ফুলহাতা গাউনের মতো ড্রেস আপ ও লম্বা হিজাবের কারণে তার সারা শরীর আবৃত। শুধুমাত্র তার শুভ্র মুখায়াবব ও ফকফকা হাতচোড়া স্পষ্ট প্রতীয়মান। মুখের আদল ভীষণ মায়াবী। অজুর পানির প্রভাবে মুখ হালকা ভেজা ভেজা রয়েছে এখনো। চোখের লম্বা ও কালো পাপড়িগুলো অজুর পানি এখনো লেপ্টে আছে। অতিরিক্ত সুন্দর লাগছে তাকে দেখতে। মিসেস ইয়াসমিনের মাথা থেকে যেন ওয়াশরুমের চিন্তা হা হয়ে গেছে। মনে মনে তিনি ভাবছেন, কে এই মেয়েটি, কি তার পরিচয়? ওনার ভাবনা শেষ হতে হতে ততক্ষণে উদিতার নামাজ পড়া শেষ হয়ে গেছে। মিসেস ইয়াসমিনকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে দেখে উদিতা কিছুটা আড়ষ্ট হয়ে গেল। নিজের জড়তা কোনো মতে কাটিয়ে উদিতা মিসেস ইয়াসমিনকে হাসি মুখে সালাম দিল। মিসেস ইয়াসমিন আরেক দফা মুগ্ধ হলেন উদিতার ভয়েস শুনে। তিনিও হাসি মুখে সালামের জবাব দিলেন। আদুরে কণ্ঠে উদিতার পরিচয় জানতে চেয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আসলে আলেয়া আপুর মামাতো বোন। ইসরাত আবিয়াত উদিতা আমার নাম। আলেয়া আপুর মেজো মামার মেয়ে আমি। পরীক্ষা শেষে ছুটিতে বড় ফুপির বাসায়, মানে এখানে বেড়াতে এসেছি আর কি। বাহ, খুব মিষ্টি তো তোমার নাম, ঠিক তোমারই মতো। তা মামুনি, তোমাকে তো একবারও বাইরে যেতে দেখিনি। আসলে আন্টি, আমি এত মানুষের সামনে কমফোর্ট ফিল করি না, তাই আপনাদের সামনে যাইনি এতক্ষণ। কিছু মনে করবেন না প্লিজ। আমার খুব অস্বস্তি লাগে এত মানুষের সামনে যেতে, তাই। না মা, এত হেজিটেট ফিল করার দরকার নেই। সমস্যা না, আমি কিছুই মনে করিনি। তোমার সাথে দেখা হলো, ভালো হলো। তুমি কি খুব মিষ্টি দেখতে। ধন্যবাদ আন্টি। কোন ক্লাসে পড়ো তুমি মামুনি? মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি আন্টি। মিসেস ইয়াসমিন ভাবেননি যে উদিতার বয়স এত অল্প হবে। তিনি ভেবেছিলেন ম্যাচিওর হবে হয়তো। তার কারণ উদিতার চেহারার
সম্ভ্রান্ততাই তো তাই বলে। গেট আপ ও প্রাপ্তবয়স্কদের মতো। মিসেস ইয়াসমিন চেহারায় বিস্ময় ভাব চেপে রাখতে পারলেন না। মানে তোমার বয়স মাত্র 16? জি আন্টি। ঠিক এমন সময় রুমে প্রবেশ করলেন মিসেস লিমা এবং মিসেস ইয়াসমিনের ছোট মেয়ে এনা। মিসেস ইয়াসমিনের মতো উদিতাকে দেখে এনাও কিছুটা থমকে গেল, মুগ্ধ হয়ে গেল উদিতাকে দেখে। এত সুন্দর মেয়ে যেন পুরো রূপকথার গল্পের পরীদের মতো দেখতে। কি সুন্দর তার টানা টানা ও বড় বড় চোখ, জিরাফের চোখের মতো। কুচকুচে কালো, ঘন ও লম্বা পল্লব তারা বেষ্টিত চোখ জোড়া দেখলে যে কেউ ফিদা হতে বাধ্য। সেই চোখ জোড়ায় সব সময় বিরাজ করে এক অদ্ভুত শান্তিময় মায়া। তার চোখের চাহনি ভীষণ শীতল, যে কেউ ডুবে যাবে সেই শীতলতা ভরা ঠান্ডা চাহনিতে। কপালের ঠিক মাঝখানে কালো ছোট্ট একটা তিল দেখলে মনে হয় যেন কপালের টিপ বসিয়েছে। ন্যাচারালি গালগুলো টমেটোর মতো ব্লাশিং দেখতে। তরতরে মসৃণ খাড়া নাক তার, রক্তলাল টকটকে টসটসা ঠোঁটচোড়া তার দেখতে খুব বেশি আকর্ষণীয়। এক কথায় অসাধারণ লাগছে তাকে দেখে। উদিতা উচ্চতায় মাত্র 5 ফুট 4 ইঞ্চি এবং তার ওজন 53 কেজি। ভীষণ গুলুমুলু ও নাদুস নুদুস চেহারা তার, দেখলেই বাচ্চাদের মতো আদর করতে ইচ্ছে করবে। মিসেস লিমা আবারও তাদের সাথে উদিতাকে পরিচয় করিয়ে দিলেন। উদিতা এনার সাথে আন্তরিকতার সহিত হাসি মুখে কুশল বিনিময় করল। মিসেস লিমা উদিতাকে ভীষণ ভালোবাসেন, ওনার খুব আদরের ভাইজি সে। উদিতার ক্লান্তি মাখা চেহারা দেখে মিসেস লিমা কিছুটা ব্যস্ত ভঙ্গিতে উদিতাকে বললেন, মা, তোর কি শরীর খারাপ লাগছে? কিছু খেয়েছিস তো মা আমার? ইস, আমার ভাইজিটা আর সারাদিন ধরে নিজেকে কাজে কর্মে ও রান্না বান্নায় ব্যস্ত রেখেছে। সে খেয়েছে কিনা কিছুই খেয়াল করিনি। ফুপি, তুমি খামোখাই চিন্তা করছো। আমি খেয়েছি তো, আর আমার মোটেও শরীর খারাপ লাগছে না। আমি একদম ঠিক আছি ফুপি, তুমি নিশ্চিন্তে থাকো। ওয়েট, তার মানে এত সব খাবারের আইটেম উদিতাই রান্না করেছে? এবার মিসেস লিমা উদিতার প্রশংসায় লিপ্ত হয়ে গেলেন। তার বলতে আমার উদিতা ছাড়া এত সুস্বাদু খাবার আর কে রান্না করবে? আমার উদিতা সকল প্রকারের কাজকর্মে অনেক পটু, বিশেষ করে রান্না বান্না। আমার উদিতা মায়ের হাতে রান্না যে একবার খেয়েছে তার জিভে এখনো সে স্বাদ লেগে আছে। আমার উদিতার মতো এত নিরীহ ও ভালো মানুষ হতেই পারে না। আমার মাটা রূপে গুণে সব দিক থেকে একদম পারফেক্ট। পড়াশুনোও খুব ভালো, খুব বাধ্য মেয়ে সে। বড়দের সাথে জীবনেও মুখে মুখে তর্ক করে না, যে যা বলবে সেটাই সে নীরবে পালন করে। সবাইকে খুব সম্মান করে আমার মাটা। আফসোস, আমার যদি আরেকটা ছেলে থাকতো তাহলে যে করেই হোক আমি উদিতাকে আমার ছেলের বউ বানিয়ে নিতাম, কিন্তু তা তো আর সম্ভব নয়। এটা মিসেস লিমার এক প্রকারের মুদ্রা দোষ। উদিতাকে দেখলেই এই আক্ষেপটা ওনার বুক চিরে বেরিয়ে আসে। ভীষণ আফসোস হয় ওনার। মনে মনে ভাবেন যে এই মেয়েটা আরো আগে জন্মগ্রহণ করলে কি এমন ক্ষতি হতো? তাহলে তো আমার মুরাদের সাথে তাকে বিয়ে দিতে পারতাম। মিসেস ইয়াসমিন তো উদিতার রান্নার কথা শুনে অবাক হয়ে গেলেন। এতটুকু মেয়ের এত সুন্দর গুণ! রান্না শুধু জানলেই তো হয় না, তার সঠিক স্বাদ বোঝা লাগে। কতজনের হাতের রান্না এত সুস্বাদু হয়? মেয়েটা মন দিয়ে কাজ করে বলেই তো সবকিছু এত সুন্দর ও গোছানো হয়। মিসেস ইয়াসমিন আবারও উদিতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। তিনি এমন কিছু ভাবতেও পারেননি। সাথে এনাও যোগ হয়ে গেল। এত এত প্রশংসার বাণী শুনে উদিতার কান গরম হয়ে গেছে। লজ্জায় গাল ও নাকের ডগা আরো ব্লাশিং করছে। এরই মধ্যে মিসেস ইয়াসমিন ওয়াশরুমে গেলেন। ওয়াশরুম থেকে ফিরে এসে আবারও উদিতাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলেন। তোমার ফ্যামিলিতে কে কে আছেন মামুনি? আমার আব্বুর নাম আনিসুর খান, আম্মু আনিতা মিনহা, বড় ভাইয়া শাওরিয়ার খান, বড় মামি উসামা দিদার। আমার 4 বছরের একটা ভাতিজা আছে, নাম সাজিদ খান, এবং আমার মেজো আব্বু উষা ফাউজিয়া সাইদা। ওনার অবশ্য বিয়ে হয়ে গেছে। আমার দুলাভাইয়ের নাম আসাম মিনাজ। আমার 3 বছরের কিউট একটা বোনপো আছে, তার নাম আরহাজ মিনার। বাহ, একদম সিম্পল হ্যাপি ফ্যামিলি। তা মা, তোমার আব্বু এবং ভাইয়া কি করেন? জি, আমার আব্বু ঢাকা ভার্সিটির প্রফেসর, আমার ভাইয়া ব্যাংকে চাকরি করেন। ভালো, খুব ভালো। তোমার বাসা কোথায় মা? বনানীতে আমাদের নিজস্ব বাসা আছে আন্টি, ওখানেই থাকি। যদিও বাসাটা আহামরি তেমন কিছু নয়, টিন শেডের সাধারণ বাসা, তবু ওটা আমার কাছে অনেক শান্তির নিবাস।
কিছু মনে করো না মা, আমিও কিন্তু তোমার মতো খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা একজন প্রাইভেট স্কুলের শিক্ষক ছিলেন। আমরা মধ্যবিত্ত হলেও কি হবে, আমাদের আত্মসম্মান কিন্তু প্রখর। হোক না আমার স্বামী কোটিপতি বা শিল্পপতি, সবার আগে একটাই তো আমার পরিচয় যে আমি একজন সাধারণ পরিবারের মেয়ে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বরং এটা আমাদের জন্য গর্বের বিষয়। কি বলো মা? মিসেস ইয়াসমিনের কথা শুনে মুগ্ধ হয়ে গেল উদিতা। তিনি যে একদম নিরহংকার টাইপের মানুষ তা বুঝতে বেশি সময় লাগলো না উদিতার। উদিতার ভীষণ ভালো লাগছে ওনার সাথে কথা বলতে। এরকম অমায়িক মানুষের সাথে কথা বলতে কার না ভালো লাগে। জি আন্টি, এটা আপনি ঠিক বলেছেন। হই আমরা সাধারণ, কিন্তু আমাদের কাছে আমাদের আত্মসম্মানটাই মেন ফ্যাক্ট। মিসেস লিমা অনেক আগেই চলে গিয়েছেন ড্রয়িং রুমের উদ্দেশ্যে। এখন আবার এলেন, এসে বললেন যে মিস্টার মোর্শেদ নাকি তাকে ডাকছেন। এই বলে তিনি আবারও চলে গেলেন। মিসেস লিমার সাথে এনাও চলে গেল। যাবার আগে উদিতাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে বলল তাদের বাসায় যাওয়ার কথা। উদিতাও মুচকি হেসে জানালো ইনশাআল্লাহ। ওরা যাওয়ার পর মিসেস ইয়াসমিনও উঠে দাঁড়ালেন। উদিতার সাথে এতক্ষণ সময় কাটিয়ে ওনার ভীষণ ভালো লেগেছে। এবার উনি একটা অবাক করা কাজ করলেন। তা হলো তিনি তার হাত থেকে স্বর্ণের কারুকাজ করা অত্যাধিক সুন্দর একটা চ্যাপ্টা ডিজাইনের রিং খুলে সেটা উদিতার হাতে পরিয়ে দিলেন। উদিতা যার পরনায় বিস্মিত হলো। উদিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আপনি কি করলেন আন্টি? এইসবের কি দরকার ছিল? মিসেস ইয়াসমিন অমায়িক হাসলেন উদিতার প্রশ্ন শুনে। উদিতার মাথায় হাত বুলিয়ে তিনি আদুরে কণ্ঠে বললেন, এটা তোমার এই আন্টির তরফ থেকে সামান্য একটা গিফট। আজ তুমি আমাদের এত মজাদার খাবার রান্না করে খাইয়েছো, সারাদিন ধরে এত এত কষ্ট করে আমাদের জন্য এত সুস্বাদু খাবার বানিয়েছো, তার তুলনায় এটা কিছুই না মামনি। বিশ্বাস করো, তোমার মতো এত ভালো ও সরল মেয়ে আমি কখনো দেখিনি। তোমার সাথে কথা বলতে আমার ভীষণ লাগছে। আল্লাহ চাহেন তো আবার আমাদের দেখা হবে, তবে অন্য কারণে। সেটা তুমি পরে বুঝতে পারবে। এখন এই আন্টির তরফ থেকে এই ছোট্ট গিফটটা তুমি গ্রহণ করবে না মামনি? জি আন্টি, অবশ্যই। আপনার সাথে গল্প করে আমারও ভীষণ ভালো লেগেছে। এখানে তো আরও আশা হবে আপনাদের। আমি থেকে থাকলে অবশ্যই আপনাদেরকে আবারও রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ। মিসেস ইয়াসমিন মুচকি হেসে উদিতার কপালে একটা চুমু খেলেন। উদিতার হাতে সালামি 10,000 টাকা গুজে দিয়ে বললেন, মানা করতে পারবে না। এটা তোমার আঙ্কেলের তরফ থেকে সামান্য উপহার। তোমার আঙ্কেল তোমায় দেখেনি ঠিক, কিন্তু দেখলে খুশি হয়ে এর থেকেও বেশি দিতেন। আমি তো সামান্য দিয়েছি মাত্র। আমি চাইছি না তুমি এত অস্থির নিয়ে তাদের সাথে দেখা করো, এই জন্য আমি দিলাম। তোমার যা ভালো লাগবে তাই কিনে নিও। ভালো থেকো মামনি, আর নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। জি আন্টি, আপনিও নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজ যাই মামনি। এই বলে মিসেস ইয়াসমিন চলে গেলেন। উদিতা ওনার যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে রইল। উনি যা দিলেন তা ফিরিয়ে দেওয়াটা অভদ্রতা হয়ে যায়, তাই বাধ্য হয়ে সেগুলো গ্রহণ করেছে উদিতা। কিন্তু সে বুঝতে পারছে না এই 10,000 টাকা এবং এই স্বর্ণের আংটি এবং উনি কেন দিলেন। শুধুই কি রান্না করে খাওয়ানোতে খুশি হয়ে, নাকি অন্য কোনো কারণে? মাথায় প্রশ্নগুলো জটলা পাকিয়ে বসে আছে উদিতার। আপাতত সে এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। টাকাগুলো তার হ্যান্ড পার্সে রেখে দিল সে। অতঃপর বিছানায় গিয়ে রিল্যাক্স হয়ে বসলো। মিসেস ইয়াসমিনও ওনার পরিবারের সবাই বিদায় জানিয়ে চলে গেলেন। আলিয়াকে প্রায় 50,000 টাকার মতো সালামি দেওয়া হয়েছে। মিসেস লিমা তো খুশিতে আত্মহারা। আলিয়ার হাতে মাত্র 5,000 টাকা গুজে দিয়ে বাকি টাকা নিয়ে তিনি তার আলমারিতে তুলে রাখলেন। আলিয়া মুখ গোমরা করে বসে রইল। সে ভেবেছিল সব টাকা তার। কালকে সে মার্কেটে যাওয়ার প্ল্যানও করে ফেলেছিল, কিন্তু তাতে তার মা বাগড়া দিয়ে দিলেন। ওনাদের নিচে যা যা খরচ হয়েছে তার থেকেও বেশি টাকা পেয়ে আয়েশ করে পান চিবুতে লাগলেন মিসেস লিমা। দুনিয়াতে টাকাই তো সব। তার মেয়ে যে রানীর হালাতে তার শ্বশুর বাড়িতে থাকবে তা তিনি খুব ভালোই বুঝতে পারছেন। মিস্টার মোর্শেদ জানিয়েছেন পরের সপ্তাহেই ধুমধাম করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সম্পূর্ণ করা হবে এবং এঙ্গেজমেন্টের দিনই সবাইকে জানিয়ে দেওয়া হবে ঠিক কোন দিন বিয়ে। তবে এর আগে ওনারা সুবিধা মতো সবকিছুর সিদ্ধান্ত নেবেন। বড়লোকের বিরাট কারবার বলে কথা।
মিসেস লিমা আরো বেশি খুশি এজন্য যে ওনারা কোনো ধরনের যৌতুক দাবি করেননি, উল্টো বলেছেন সোনা দানা দিয়ে মুড়িয়ে রানীর মতো করে সাজিয়ে কনেকে নিয়ে যাবেন তাদের বাড়িতে। শক্ত কাঠের একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এক লোককে। একটু আগেই লোকটাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। সারা গোডাউন জুড়ে 20 জন লোক কালো গেটাপে দাঁড়িয়ে আছে আশেপাশে। চেহারা দেখা যাচ্ছে না ওদের, এটা একটা গোপন সংঘ তাদের, যেখানে অন্যায়কারীদেরকে উচিত শাস্তি দেওয়া হয়। 20 জন লোক, সবার মুখে কালো মাস্ক লাগানো, চেনার কোনো কুদরতি নেই তাদের। চেয়ারে বাঁধা লোকটিকে 5 জন মিলে এতক্ষণ উদম কেলানি দিয়েছে। এত মার খেয়ে বেচারার অবস্থা খারাপ, এদের কাউকেই চিনতে পারছে না। সে কি কারণে এত মারধর করলো তাও বুঝতে পারছে না। একটা দশাশী লোক এতক্ষণ তার গালে 1000টার মতো চড় মেরেছে, গাল দুটোকে একদম আলোর ভর্তা করে দিয়েছে, কিন্তু 2 শব্দ করারও উপায় নেই। মুখের ভিতর কাপড় গুজে দিয়েছে ওরা অনেক আগেই, খালি ছটপট করছে সে বাঘ মাছের মতো। কিন্তু লোকগুলো নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে তাদের জায়গায়। ঠিক এমন সময় গটগট শব্দে গোটাউনের ভিতরে প্রবেশ করলো কেউ। সেই 20 জন লোক আগন্তুকটিকে দেখে স্যালুট দিল। আগন্তুকটি অভ্যস্ত ভঙ্গিতে তাদের মধ্যে একজনকে ইশারা করলো, সাথে সাথে লোকটি একটা চেয়ার এগিয়ে দিল তাকে। আগন্তুকটি আয়েশ করে পায়ের উপর পা তুলে চেয়ারে বসলো, আর একজনকে ইশারা করতেই সে এসে বন্দি লোকটার মুখ থেকে কাপড় সরিয়ে দিল। আগন্তুকটিকে দেখে প্রথমে মোটেও চিনতে পারল না বন্দি লোকটি। চেঁচিয়ে বলে উঠল, তোদের সাহস তো কম নয়। কে তোরা যে আমাকে এভাবে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? হ্যাঁ, একবার বের হতে পারলে তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো শালা। আগন্তুকটি পৈশাচিক এক হাসি দিল, তারপর আস্তে করে মাথা থেকে কালো হুডি সরিয়ে মুখ থেকে কালো মাস্কটা সরালো সে। আগন্তুকটির চেহারা দেখে ভয়ে চমকে উঠল বন্দি লোকটি, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি? আগন্তুকটি এবার জোরে হেসে উঠল বন্দি লোকটির তোতলানো দেখে, পা নাচাতে নাচাতে ভরাট কণ্ঠে বলে উঠল, কি রে মদনা, আমার চেহারা দেখে তোর সব সাহস হাওয়া হয়ে গেল নাকি? এতক্ষণ তো মুখ থেকে খুব ব্যাটাগিরি মার্কা কথা বেরোচ্ছিল, তাহলে এখন মুখে রা নেই কেন? হ্যাঁ? মদন চুপ করে আছে, কি কথা বলবে সে? বলার মতো কিছু আছে আর? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, প্রবাদ বাক্যটা যে কতটা সত্যি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। যেখানে আন্ডারওয়ার্ল্ডের কিং এটিসি সারাজ খানের নাম শুনলে মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত ভয় কেঁপে ওঠে, সেখানে আজ মদন খুব বাজেভাবে ফেসে গেছে। এক কথায় ধনীর জম, গরিবের বন্ধু। রবিনহুডের মতো এই সারাজ ও অন্যায়কারীর জম ও নিপীড়িত মানুষদের বন্ধু বললেই চলে। সারাজকে দেখে মদনের তার বিগত সব কুকর্মের কথা মনে পড়ে গেল। ভয়ে থরথর করে কাঁপছে সে। সারাজের ভয়ঙ্কর রক্তলাল চক্ষু দেখে। মদন একটা মেয়ে পাচারকারী চক্রের হেড, ওর নামে প্রায় 54টার মতো মামলা আছে। বর্তমানে আর একটা মামলা দেয়া হয়েছে তার উপর। সে একটা গরিব ঘরের মেয়েকে তুলে নিয়ে 1 সপ্তাহ ভরার টানা ধর্ষণ করেছে। মেয়েটা আত্মরা অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। তার উপর বেশ অনেকগুলো ধর্ষণ ও মেয়েকে খুনের মামলাও করা আছে। মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে নিজের এরিয়ায় নিয়ে এসে পাচার করে দেয় সে, এবং এসব তাকে সাহায্য করে তার বিশ্বস্ত চেলাপোলারা। সারাজ অনেক আগেই একবার তার বিশ্বস্ত ডানহাত মির্জাকে দিয়ে ওয়ার্নিং দিয়েছিল মদনকে, কিন্তু সে অ্যালাউই করেনি সারাজের থ্রেটকে। তাই আজ একদম তুলে নিয়ে আসা হয়েছে তাকে, এবং সারাজের কাছে তুলে নিয়ে আসা মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। সে প্রত্যেক অন্যায়কারীকেই তুলে নিয়ে আসার আগে লাস্ট ওয়ার্নিং দেয়। এতে যদি সে শুধরে না যায় তাহলে অপরাধীকে তুলে নিয়ে এসে গোডাউনের সারাজ না আসা পর্যন্ত আটকে রাখা হয়, এবং সারাজ আসা মানেই নির্ঘাত ভয়ঙ্কর মৃত্যু। মদনের সারা শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ভয়ের চোটে মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না তার, যেন নির্বাক কোনো পুতুল সে। সারাজের হাতে মোটা শিকলের মতো একটা ইস্পাতের চেন ছিল, সেটা এক মনে নাড়াতে নাড়াতে বলল, কিরে, কিং এটিসি সারাজ খানকে চিনতে কোনো ভুল হয়নি তো তোর? না চিনে থাকলে বল, ভালো করে চিনিয়ে দেই তোকে। হৃৎপিণ্ড ভীষণভাবে লাফালাফি করছে মদনের, হাত পা তড়িৎ গতিতে কাঁপছে তার। সারাজ আবারও বলে উঠল, এখনো তো কাঁপাকাঁপি করছিস কেন বলতো? এতদিন এসব কুকর্ম করার সময় মনে ছিল না যে এই কিং সারাজ একবার ধরতে পারলে তোর বাপের নাম ভুলিয়ে দিয়ে ছাড়বে? হ্যাঁ, কি সারাজের থ্রেটকে সিরিয়াসলি না নিলে এরকমই হবে জানতি না তুই, শুয়োর বাচ্চা? এই বলে প্রচন্ড রেগে চেয়ার ছেড়ে মদনের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল সারাজ। হুঙ্কার দিয়ে বলল,
কুত্তার বাচ্চা, মেয়ে দেখলেই হুঁশ থাকে না, তাই না? কি করে পারলে এই 15 বছরের ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে দর্শন করতে? বল শালা শোরের বাচ্চা, তোর বুক একটুও কাঁপলো না? এই সারাজ ধরতে পারলে তোর কি অবস্থা করবে তা কি তুই আন্দাজও করতে পারিসনি? হ্যাঁ, আজ তোকে এমন ভয়ঙ্কর মৃত্যু দেব আমি যা তুই কখনো কল্পনাও করিসনি। সো গেট রেডি ফর ইয়োর পানিশমেন্ট। আজকেই এই দুনিয়া তোর শেষ রাত হবে। কালকের ভোরের আলো দেখার সৌভাগ্য তুই পাবি না। তোর চেলাপেলাদেরকে ধ্বংস করে দিয়েছি আমি। কি ভেবেছিস তুই এই সারাজের হাত থেকে পালিয়ে গিয়ে বেঁচে যাবি? কখনোই নয়। এই বলে পৈশাচিক একটা হাসি দিয়ে লম্বা করে দম নিল সারাজ। হাত দিয়ে তালি বাজালো সে। সাথে সাথে কালো পোশাক পরিহিত এক দশাশই টাইপের লোক হাতে ধারালো চাকু নিয়ে সারাজের দিকে এগিয়ে এলো। সারাজ আয়েশ করে চেয়ারে বসে লোকটাকে খুবই সাধারণ ভঙ্গিমায় বলে উঠল, মির্জা, এখনই তুমি এই শালার পুতের পুরুষত্বের 12টা বাজাবে। এই চাকু দিয়ে কেটে দাও তার ওই কলঙ্কিত লিঙ্গটা, যা দিয়ে সে হাজারো মেয়ের সর্বনাশ করেছে। ওকে বস। এই বলে মির্জা এগিয়ে গেল মদনের দিকে। মদন সারাজের কথা শুনে ও মির্জার এগিয়ে আসা দেখে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। কান্না করে সারাজের কাছে জীবন ভিক্ষা চাইতে লাগলো। না, আমার এত বড় সর্বনাশ করো না প্লিজ। আমি কথা দিচ্ছি আর জীবনেও এসব কুকর্ম করব না। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আমাকে মেরো না প্লিজ, দোহাই লাগি তোমাদের। সারাজ একটা তার ছেলের হাসি দিয়ে বলল, ও রিয়েলি? তুই ভালো হয়ে যাবি। বেস্ট জোকস শোনালি তুই আমাকে, মদনা। এতে দেখছি ভূতের মুখে রাম নাম। এভাবে তোর কাছে কত শত মেয়ে যে নিজের জীবন ভিক্ষা চেয়েছে, কত শত মেয়ের জীবন নষ্ট করেছিস তুই, তার কি কোনো হিসাব আছে শুনি তো, একটু বলতো। তখন তো তুই তাদের আকুতি মেশানো কথায় কোনো পাত্তাই দেসনি। নিজের লালসার শিকার বানিয়েছিস তুই ওইসব নিরীহ মেয়েদেরকে। তুই ভাবলি কি করে যে এত মারাত্মক অপরাধ করে তুই পার পেয়ে যাবি, তাও কিং এসিটি সারাজ খানের হাত থেকে? সে আশায় গড়ে বালি। সারাজ ফার্স্ট অ্যান্ড লাস্ট একবারে চান্স দেয় অপরাধীদেরকে। একবারই মাত্র নিজেকে শুধরানোর সুযোগ দেয়। সেই সুযোগ কাজে না লাগানো মানে নিজের লাইফকে নিজ দোষে হারানো। সো এখন এত আক্ষেপ করেও কোনো লাভ নেই। মৃত্যুর জন্য তৈরি হ। ইয়েস বস। লেট ফিনিশ ইয়োর ওয়ার্ক। ওকে বস। হাতে চেন পেঁচিয়ে মির্জাকে আদেশ করলো সারাজ। সাথে আরো কয়েকজনকে ইশারা করলো কিছু। আরো 5 জন এগিয়ে এলো মির্জার কাছে। একজন মদনের পরনে থেকে প্যান্ট খুলে নিল। মদন তার স্বরে চিৎকার করছে। চিৎকার করে করে গলার 12টা বাজাচ্ছে সে। সারাজের ইশারায় একজন তার মুখ বেঁধে দিল যাতে চিৎকার করতে না পারে। মির্জা পৈশাচিক হেসে ধারালো ছুরি দিয়ে এক কোচে মদনের লিঙ্গটা আলাদা করে ফেললো। মদন গলা কাটা মুরগির মতো এক নাগারে ছটপট করছে। মির্জা ছুরি দিয়ে মদনের কপালে কেটে লিখে দিল, আমি ধর্ষক। তারপর সেই কাটা জায়গায় লবণ মরিচ ডলে দিল। পাগলের মতো ছটপট করছে মদন ছাড়া পাওয়ার জন্য। সারাজের কথা মতো মদনের শার্ট খুলে সারা বুক জুড়ে ছুরি দিয়ে লেখা হলো, কিং এটিসি সারাজের কথা না শোনার শাস্তি। পিঠে লেখা হলো একজন ধর্ষকের প্রাপ্য শাস্তি, এবং তাতেও লবণ মরিচ ডলে দেওয়া হলো। সারাজ এক মনে ফোন টিপছে, বাকিরা তাদের কাজ সারতে ব্যস্ত। মদন চাপা আর্তনাদ করতে লাগলো। অনবরত গোঙাচ্ছে সে, এখনো মরেনি। তাই হাত পা কেটে এখানেও লাল মরিচ, লবণ ও বোম্বে মরিচ ডলে দেওয়া হলো। এত ভয়াবহ অত্যাচার সহ্য করতে না পেরে ওই ছটপট করতে করতে মুহূর্তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মদন। সারাজ হাসলো মদনের দিকে তাকিয়ে। তারা দেওয়া ওয়ার্নিংকে অ্যালাউ না করে খুব বড় ভুল করেছে মদন, মারাত্মক ভুল করেছে, যার ফলস্বরূপ এত ভয়ঙ্কর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো তাকে। সারাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে মির্জাকে লক্ষ্য করে বলল, ওর লাশটা একদম পাবলিক প্লেসে রেখে আসবে মির্জা, যাতে এত ভয়ঙ্কর মৃত্যু দেখে সবার কলিজা কেঁপে ওঠে। আর কোনো অমানুষের বাচ্চা যাতে কোনো মেয়েকে ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করে মদনের শেষ পরিণতি দেখে মদনের সমস্ত কুকৃতি ফাঁস করে দেওয়ার ব্যবস্থা করবে। জি বস, আপনি ভাববেন না, সব হয়ে যাবে। বস, পরে কাকে টার্গেট করব? সারাজ শয়তানি মার্কা মুচকি হাসি দিয়ে বলল, সেরা ক্যাসিনো ব্যবসায়ী এবং পতিতা বিক্রির দালাল সাজ্জাদ তোফায়েলকে। এই বলে গোডাউন থেকে বেরিয়ে গেল সারাজ। সারাজের সাথে একজন বডিগার্ড এসেছিল, সেও সারাজের পিছে পিছে চলে গেল। বাকিরা মদনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
তাসকিনের পরিবারের সবাই চলে আসার পর উদিতারা সবাই ডিনার করতে বসলো। আজকের ধকলে সবাই ক্লান্ত, বিশেষ করে মিসেস লিমা এবং উদিতা। তাদের উপর ধকল গেছে অনেক বেশি। উদিতা এবং তানিয়া সবাইকে খাবার বেড়ে দিয়ে ওরা নিজেরাও চেয়ার টেনে বসে পড়লো। খাবার খেতে খেতে আলিয়ার এঙ্গেজমেন্ট ও পাত্রপক্ষের সবার কথা আলোচনা ও সমালোচনা করতে লাগলো ওরা। সবার মাঝে একমাত্র উদিতাই মুখে কুলু পেটে এক মনে খাবার কাছে। মিসেস লিমা উদিতাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখন বাসায় যাওয়ার চিন্তা বাতিল করে ফেলো উদিতা, তোর আর এখন কোথাও যাওয়া হচ্ছে না। কিন্তু ফুপি, মিসেস লিমা উদিতার কথা থামিয়ে দিয়ে বললেন, দেখ আমি তোর কোনো কথা শুনছি না, তোকে এখানে থাকতেই হবে। তুই হলি আমার মেন হেল্পিং হ্যান্ড। এসব বিয়ে শাদীর কাজে নিজের মানুষ ছাড়া পর কাউকে বিশ্বাস করা যায় না। 2-1 দিন পর তোর বাবা মা ও ভাই ভাবি চলে আসবে এখানে, চিন্তা করিস না। তোকে ছাড়া আমি একদম অচল, তা আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমি। বলেও লাভ নেই, তোকে এখন আমি কোথাও যেতে দিচ্ছি না, ব্যাস। মিসেস লিমার সাথে সায় জানালেন উদিতার ফুফা মিস্টার গুলজার ও বললেন, তোমারই তো মনে বিয়ে, থেকে যাও মা, তুমি ছাড়া তোমার ফুপ্পি এক হাতে সব সামলাতে পারবে না। থাকবে না মানে? ও থাকতে বাধ্য, এখন কোথাও যাওয়া চলবে না। মিসেস লিমার একরোখা মনোভাব জীবনেও যাবে না। তিনি বলেছেন মানে তার অনুমতি ছাড়া আর এক পাও কোথাও যেতে পারবে না উদিতা। তাই আর কথা না বাড়িয়ে চুপ করে গেল সে। উদিতার মাথায় এখন মিসেস ইয়াসমিনের দেওয়া স্বর্ণের আংটি ও সেই 10,000 টাকা ঘুরপাক খাচ্ছে। উদিতার এখনো এসব কিছু বোধগম্য হচ্ছে না। রান্না করে খাওয়ালে যে কেউ কাউকে এমন সালামি দেয় তা উদিতার কেন জানি মোটেই বিশ্বাস হচ্ছে না। ফুপ্পিকে জানাবে কিনা সেটা নিয়েও দোটানায় পড়ে গেছে উদিতা। এখন সবার সামনে এসব জানালে সেটা নিয়ে সারা রাত ধরে আলোচনা চলবে, তাই সে ঠিক করলো সবার সামনে না বলে আলাদা করে বলবে মিসেস লিমাকে। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার রুমে চলে গেল। রান্নাঘরে থালা বাসন ধোয়ার ফাঁকে উদিতা মিসেস লিমাকে বলল যে তার রুমে আসতে। অতঃপর ধোয়া মোছার পালা শেষ করে উদিতা তার রুমে গেল এবং তার পিছু পিছু গেলেন মিসেস লিমা। উদিতা দরজা আটকে মিসেস লিমাকে সব খুলে বলল, আংটি ও টাকা বের করে দেখালো তাকে। মিসেস ইয়াসমিনের বলা কথাগুলো বাদ দিয়ে নি সে। মিসেস লিমা অবাক হয়ে উদিতার বলা সব কথা শুনলেন। আংটি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে উঠলেন, কি জানি বাবু, বড় লোকের কারবার বোঝাও মুশকিল। খুশি হয়েই হয়তো দিয়েছে তোকে, থাক রেখে দে তোর কাছে। আর আংটিটা আঙুলেই পরে থাক, খুব সুন্দর লাগছে তোকে এই আংটিটাই। টাকাগুলো ব্যাগে রেখে দে, নয়তো হারিয়ে ফেলবি। মিসেস লিমার কথায় উদিতার মনে আর কোনো সংশয় রইল না। সে স্বাভাবিকভাবেই মেনে নিল সব, কিন্তু মিসেস লিমার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। মিসেস লিমা ভীষণ চালাক। তিনি ঠিক বুঝে গেছেন যে মিসেস ইয়াসমিন এসব এমনি এমনি উদিতাকে গিফট করেননি। বলতে গেলে এটা পরোক্ষভাবে কোণে দেখা সালামি। উদিতাকে যে নিজের ছেলের জন্য মনে ধরেছে মিসেস ইয়াসমিনের, তা মিসেস লিমা ফট করে বুঝে গিয়েছেন। অবশ্য এই নিয়ে অনেক বিয়ের প্রস্তাব এসেছে উদিতার জন্য, কিন্তু সবগুলোই রিজেক্ট করে দিয়েছিল উদিতার বাবা মিস্টার আনিসুল খান। এবার আর হয়তো রিজেক্ট করার মতো কোনো কারণ খুঁজে পাবে না মিস্টার আনিসুল, কারণ এই বাড়ির প্রত্যেকটা ছেলে কাজে কর্মে রূপের দিক থেকে সব দিয়ে একদম পারফেক্ট। ওই বাড়ির পুত্রবধূ হওয়ার সৌভাগ্যের ব্যাপার। তবে মিসেস লিমা একটা বিষয়ে কনফিউশনে ভুগছেন, তা হলো মিসেস ইয়াসমিন তার কোন ছেলের জন্য উদিতাকে পছন্দ করেছেন। মিসেস ইয়াসমিনের তো 3 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলের বিয়ে হয়ে গেছে, মেজোটা আজকে আসেনি। শুনেছেন সে নাম করা একজন বিজনেসম্যান, নিজের পরিচয় নিজেই গড়েছে সে। সমস্ত মন্ত্রী, এমপি ও বড় বড় নাম করা নেতারাও তার কথাই উঠবোস করে, এতটাই ক্ষমতাশীল সে। বাহিরের দেশগুলোতে তার বেশ নামডাক আছে। খুব প্রভাবশালী ছেলে সে। যেমন সুন্দর ও স্মার্ট, তেমনই রাগী আর অ্যাটিটিউডওয়ালা। তাদের বাসার সব ছেলেদের মধ্যে সেই বেশি সুদর্শন ও একরোখা মনোভাবের ছেলে। যেটা মুখে বলে সেটাই করে ছাড়ে, এক কথার মানুষ। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে তাকে চিনে না। আশিয়ান তাইফ চৌধুরীর নামটা বললেই হবে, যাকে সবাই এক নামে চিনে। বেশিরভাগ মেয়েরাই তার জন্য পাগল, কিন্তু সে পাত্তা দেয় না এসব। কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেই ভালোবাসে বেশি। সব কিছুতেই সে পারফেক্টনেস খোঁজে। যা করে টাইম মেনটেন্স করেই করে। খোদাই সময় নষ্ট করার মতো বান্দা সে নয়। ফালতু আড্ডায়ও তাকে কখনো পাওয়া যায় না। খুব কম কথা বলে সে, এটা তার একটা বদ অভ্যাস। প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া এক্সট্রা একটা শব্দও তার মুখ থেকে কেউ বের করতে পারে না। সব সময় ফর্মাল গেট আপে থাকতে পছন্দ করে সে। যাই হোক, কিন্তু মিসেস লিমা যতদূর জানে, আশিয়ান মেয়েদের ছায়াও সহ্য করতে পারে না। ওর 4 বছরের দীর্ঘ রিলেশন ব্রেকআপ হওয়ার পর মেয়েদের উপর থেকে বিশ্বাস জিনিসটাই উঠে গেছে আশিয়ানের।
তার কাছে সব মেয়েরাই ছলনাময়ী। এসব কিছু আলিয়ার কাছ থেকে জেনেছেন উনি। যে ছেলে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না, সেই ছেলের জন্য মেয়ে দেখতে আসাটা নিছক বোকামি বটে। তাহলে কি ওনার ছোট ছেলে এশফাক তাজদিদের জন্য? এটাও বর্তমানে অসম্ভব বলা যায়, কারণ ছেলেটা এখনো একজন স্টুডেন্ট, ডাক্তারি পড়ছে সে। এখনো কি বিয়ে দেবে না তার বাবা, যেহেতু এখনো সে নিজের পায়ে দাঁড়ায়নি? তাহলে কার জন্য? এসব চিন্তা করতে করতে মাথার মগজ ঘোলা হয়ে গেল মিসেস লিমার। মগজকে আর বেশি না ঘাটিয়ে তিনি তার রুমে চলে গেলেন ঘুমাতে। উদিতাও তার মা বাবার সাথে একবার ল্যান্ড ফোন দিয়ে কথা বলে নিয়ে ঘুমাতে চলে গেল বিছানায়। উদিতা ফোন ইউজ করে না, ফোনের প্রয়োজনও পড়েনি কখনো তার। আম্মু ও আব্বুর সাথে কথা বললে মনটা একদম শান্ত হয়ে যায় উদিতার। সেই শান্তি যে আর কোথাও নেই। এসব ভাবতে ভাবতেই সুখ নিদ্রায় পাড়ি জমালো উদিতা। চৌধুরী হাউস। সারা ড্রয়িং রুম জুড়ে আড্ডার আসর বসেছে। সেই আসরে পরিবারের সবাই হাজির, নেই শুধুমাত্র আসিয়ান। অবশ্য কেউ তার আসার অপেক্ষা করছে না, কারণ সবাই জানে এসব আড্ডা ফুর্তি তার মোটেও পছন্দ না। এখনো বাসায় আসেনি সে, এত রাত অবধি সে বাইরে। ওর টেনশনে মিসেস ইয়াসমিন শান্তিতে কোথাও বসতেও পারছেন না। ছেলেটা প্রায়শই এরকম রাত করে বাসায় ফিরে। রাত প্রায় 11:30 বাজে এখন, অথচ ওর বাসায় আসার নামগন্ধও নেই। কি ছেলে থেকে কি হয়ে গেল সে, ভাবতেই দীর্ঘশ্বাস ফেললেন মিসেস ইয়াসমিন। ইলিয়ানা ওকে ছেড়ে যাওয়ার পর থেকেই আসিয়ান একদম চেঞ্জ হয়ে গেছে। সেই থেকে সে নিজেকে পুরোপুরি রূপে পাল্টে ফেলেছে। হাসি খুশি থেকে একদম গম্ভীর রূপ ধারণ করেছে। ইলিয়ানার চলে যাওয়ার পর থেকে তাকে এখনো পর্যন্ত মন থেকে হাসতে দেখেননি মিসেস ইয়াসমিন। তার হাসি খুশি ছেলের এই পাথর রূপ তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না। কি করলে আসিয়ান আগের মতো হয়ে যাবে তা নিয়ে সারাক্ষণ ভেবে চলেছেন তিনি। মনে মনে নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ রাতেই আসিয়ানের সাথে তিনি কথা বলবেন বলে ঠিক করেছেন। ড্রয়িং রুমে তাসকিনের বিয়ের বিষয় নিয়ে উড়াধুরা আলোচনা চলছে। এঙ্গেজমেন্ট কোথায় হবে, কিভাবে হবে, কে কি পরবে, কোন দিন থেকে শপিং স্টার্ট করতে হবে, কিভাবে ডেকোরেশন করা হবে, ফটো সেশন কিভাবে হবে, এইসব আলোচনার মেইন টপিক। সবাই যখন মৌমাছির মতো গুঞ্জন তুলতে ব্যস্ত, ঠিক তখনই বাসার ভেতর চেহারায় এক রাশ ক্লান্তি নিয়ে চিরাচরিত ফর্মাল গেটআপে সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো আসিয়ান। সবার দিকে এক পলক তাকিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সে গটগট শব্দে সোজা তার রুমের দিকে চলে গেল। তার এমন ব্যবহারের সাথে গত 2 বছর ধরে সবাই পরিচিত, তাই তেমন কেউ একটা মাথা ঘামালো না এ নিয়ে। সবাই আগের মতোই আবার আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। আসিয়ানের আগমনে মিসেস ইয়াসমিন প্রশান্তির একটা নিঃশ্বাস ফেললেন। তারপর উঠে চলে গেলেন রান্নাঘরে আসিয়ানের জন্য কফি বানাতে ও রাতের ডিনার গরম করতে। এসব কাজ সার্ভেন্টরাই করতে পারত, কিন্তু আসিয়ান সার্ভেন্ট দ্বারা সংগঠিত কোনো কাজ মোটেই পছন্দ করে না। তাই তো এখনো পর্যন্ত মিসেস ইয়াসমিন আসিয়ানের কাপড় চোপড় ধোয়া, রুম পরিষ্কার করা, খাবার তৈরি করা, কফি তৈরি করা সব একা নিজ হাতেই করে থাকেন। এতে অবশ্য ওনার কোনো অসুবিধা হয় না, নিজের ছেলের জন্যই তো করছেন এসব, অন্য কারোর জন্য তো আর নয়। আসিয়ান রুমে গিয়ে গলা থেকে টাইটা টেনে খুলে নিল। ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় বসে পড়ল সে। তারপর আস্তে ধীরে পা থেকে শু, জুতা ও মোজা খুলে ফেললো। গা থেকে শার্ট খুলে ছুঁড়ে মারলো বিছানায়। এসি অন করে রিল্যাক্স হয়ে বিছানায় হেলান দিয়ে বসলো সে। ইদানিং বেশি হার্ডওয়ার্ক করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। 2 হাত দিয়ে মাথার চুল টেনে ধরে শান্ত ভঙ্গিতে স্থবির হয়ে বসে আছে আসিয়ান। জীবনটা কেন জানি খুব বেরঙিন হয়ে গেছে। তারও আর ভালো লাগছে না এমন বিষাদ মার্কা জীবন, যার জন্য সে এই দেবদাসে পরিণত হয়েছে। সে তো ঠিকই কত সুন্দর হেসে খেলে জীবন পার করছে। শুধু শুধু নিজের জীবনটা এভাবে নষ্ট না করে আবারও নতুন করে সব শুরু করলে কি ভালো হবে না? তার আম্মু তো প্রায় 100 খানেক মেয়ে দেখেছেন তার জন্য, কিন্তু সে ইচ্ছে করেই এসব ইগনোর করেছে। আসিয়ানের জন্য তাসকিনের বিয়ে আটকে ছিল এতদিন। এজন্যই তো আজ তার বয়সে ছোট তার চাচাতো ভাই তাসকিনের জন্য মেয়ে দেখতে যাওয়া হলো এবং সব ঠিকঠাকও করে ফেলা হলো। যদিও সে যায়নি সেখানে, কিন্তু ফোন করে তাকে এসব জানিয়েছে তার ছোট ভাই তাসজিদ। খুব অশান্তি লাগছে আজ আসিয়ানের। এই মুহূর্তে তার কিচ্ছুটি ভালো লাগছে না। চুপচাপ এই অবস্থায় বিছানায় শুয়ে পড়ল সে। এদিকে মিসেস ইয়াসমিন রান্নাঘরে আসিয়ানের জন্য খাবার গরম করছেন এক কোণে। সারা রান্নাঘর ফাঁকা, সবাই ড্রয়িং রুমে আড্ডায় মতো। মিসেস ইয়াসমিন আনমনে কি একটা ভেবে কাজ করে চলেছেন, তাই তো এনার আগমন উনি টের পেলেন না। হঠাৎ করে এনাকে দেখে কিছুটা হকচকিয়ে গেলেন মিসেস ইয়াসমিন। মায়ের চমকে ওঠা দেখে এনা হেসে ফেলল। মিসেস ইয়াসমিন নিজেকে সামলে নিয়ে এনার উদ্দেশ্যে বলে উঠল,
একটু শব্দ করে তো আসবি নাকি? আচমকা এভাবে আসায় পুরো ভয় পেয়ে গেছি আমি। এনা মিসেস ইয়াসমিনকে রিল্যাক্স হওয়ার টাইম দিয়ে বলে উঠল, আরে আম্মু কুল, ভয় পাওয়ার কিছু আছে? আমি তো তোমার মেয়ে এনা। হয়েছে, আর বলতে হবে না, আমি জানি তুমি আমার মেয়ে। তা কি জন্য এসেছো? ফটাফট বলে ফেলো, টাইম ওয়েস্ট না করে। এনা মায়ের কথা শুনে চোখের চশমা ঠিক করে সিরিয়াস হয়ে বলতে লাগলো, আম্মু আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? মিসেস ইয়াসমিন ব্রু কুচকে এনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোনটা? আমার না উদিতা মেয়েটাকে আশু ভাইয়ের জন্য ভীষণ পছন্দ হয়েছে। কত সুন্দর ফুটফুটে মেয়েটা, বিশ্বাস করো আম্মু, এত সুন্দর মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। একদম ন্যাচারাল লুক তার, কোনো ধরনের কোনো প্রসাধনী ব্যবহার করেনি, একদম নর্মাল। দেখলেই বোঝা যায় খুব ধার্মিক ও রক্ষণশীল পরিবারের মেয়ে সে, আর ভীষণ সংসারীও বটে। এইদিকে তাসকিন ভাইয়াটার আসল চেহারা তো দেখিনি এখনো, যে হারে পার্লার থেকে সাজগোজ করে এসেছে, বাপরে। আর এত বড় দামরা মেয়ে নাকি রান্না করতে পারে না। কই, আমাকে তো তুমি সব ধরনের রান্নাও ঘরের কাজ শিখিয়েছো, অথচ ওর থেকে আমার পড়ার চাপ বেশি। ইঞ্জিনিয়ারিং পড়া তো আর চারটিখানি কথা নয়। মিসেস ইয়াসমিন এনার দিকে এক পলক তাকিয়ে বললেন, সবার যে সবকিছু শিখতে হবে এমন কোনো কথা নেই এনা। যে সংসার করবে, মানে তোর তাসকিন ভাইয়ের কথা বলছি, তার তো কোনো অসুবিধা নেই। তাহলে তোর এত বিরক্ত লাগছে কেন শুনি? সে তো এখন হবু বউকে দেখে স্বপ্নের রঙিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। বিয়ের পর ঠিকই টের পাবে কোন ধানি লঙ্কাকে বিয়ে করে এনেছে, তখন তার আফসোসের সীমা রইবে না। দেখো তুমি মিলিয়ে নিও আমার কথা। দেখেই বুঝেছি ওই আলেয়া ভীষণ দেমাগি টাইপের মেয়ে, অহংকারে ভরা তার মন। সে যাগ্যে, ওর কথা চিন্তা করে আমাদের লাভ নেই। তুই উদিতার কথা জানতে চাইছিলি না? তাহলে শুন, আমি ওকে আংটি পরিয়ে দিয়ে এসেছি, সাথে 10,000 টাকা দিয়েছি সালামি হিসেবে। সত্যি বলতে আশিয়ানের জন্য আমারও তাকে ভীষণ পছন্দ হয়েছে। আমি শিওর তোর আব্বু জানলে কিছুই বলবে না, বরং শুনে খুশি হবে খুব। আমার পছন্দ যে ওনার পছন্দ সে আমি জানি, এবার শুধু তোর ভাইকে রাজি করানোর পালা। এনা মনে মনে খুশি হলো এজন্য যে তার আম্মু তার থেকেও ভীষণ ফাস্ট। তবুও কিছু একটা চিন্তা করে এনা সংশয় ভরা কণ্ঠে বলল, আমরা তো আমাদের পছন্দ নিয়ে মেতে আছি আম্মু। ভাইয়ার কি তাকে পছন্দ হবে? আর উদিতার আব্বু আম্মুকে মানবেন? উদিতার তো বয়সও খুব কম, মাত্র 16 বছর। এই বয়সে বিয়ে দিলে তো বাল্য বিবাহ হয়ে যাবে, প্লাস বিয়ের রেজিস্ট্রিও হবে না। আর ভাইয়ের সাথে ওর বয়সের তফাতও অনেক, পুরো 10 বছরের ব্যবধান। মিসেস ইয়াসমিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি মনে মনে সব প্ল্যান করে রেখেছি। এমন প্ল্যান করেছি যে সবকিছু 100% হওয়ার নিশ্চিত সম্ভাবনা আছে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তোর ভাইও রাজি হবে, মেয়ের বাবা মাও রাজি হবে। আর বয়স নিয়ে চিন্তা নেই, রেজিস্ট্রি পেপারে বয়স বাড়িয়ে দিলে অবশ্য রেজিস্ট্রি হবে। তবে আমি রেজিস্ট্রি নিয়ে চিন্তা করছি না, আপাতত ধর্মের মতে বিয়ে হয়ে গেলেই এনাফ। তারপর উদিতার 18 বছর পূর্ণ হয়ে গেলেই বিয়ের রেজিস্ট্রি পেপার সাইন করে ফেললেই হয়ে গেল, আর কিছু লাগবে না। আর তোর বাবা তো আমার থেকে 11 বছরের বড়। তো তোর বাবার সাথে কি আমি সংসার করছি না নাকি? তাই তো, এটা তো এনা ভাবেনি কখনো। এই বয়সটা তো তেমন একটা ম্যাটার করে না, মাত্র 10 বছর। অনেকে তো 15-20 বছরের বড় ছেলেকে বিয়ে করে, এসবের মাঝে তো এটা কিছুই না। এনা মনে মনে তার আম্মুর বুদ্ধির তারিফ করলো। তার আম্মু আসলেই অনেক বুদ্ধিমান। এনা জানে মিসেস ইয়াসমিন যখন বলেছেন তার মানে তার প্ল্যান 100% সফল হবেই হবে। এখন সে শুধু দর্শকের মতো সব দেখে যাবে। এনা কিছু একটা চিন্তা করে আবারও বলে উঠল, সবই বুঝলাম আম্মু, কিন্তু আব্বুর বন্ধুর মেয়ে আশাকে কি করবে? মেয়েটা ভীষণ ছ্যাঁচড়া, এত সহজে কি ভাইয়ের পিছু ছাড়বে বলে মনে হয় তোমার? যেখানে ইলিয়ানা থাকার শর্তেও ভাইয়ার পিছু পিছু ঘুরেছে সে,
সেখানে ওকে এত ইজিলি ভাইয়ার পিছু কি করে ছাড়াবে? আমার তো মনে হয় না যে ও এত সহজে ভাইয়াকে ছেড়ে দিবে। ওই জোকারের কথা বাদ দে। তুই ভালো করে জানিস আমি ওই মেয়েকে দুই চোখে দেখতে পারি না। আর উদিতা এই বাড়ির বউ হয়ে আসলে ও এমনিতেই আমার ছেলের পিছু ছাড়তে বাধ্য। আর সেই মেয়ের ব্যাপারটা উদিতা নিজের হাতেই কন্ট্রোল করবে। আশা করছি সে তার স্বামীর কাছে অন্য কোনো মেয়েকে অ্যালাউ করবে না। এনা খুশিতে গদগদ হয়ে তার আম্মুকে পিছন থেকে জাপটে ধরল। কণ্ঠে খুশির আমেজ ফুটিয়ে তুলে বলল, ও মাই ডিয়ার আম্মু, এই জন্যই তোমাকে আমি এত এত ভালোবাসি। দুনিয়াতে সব থেকে বেস্ট কেউ থেকে থাকে তাহলে সে হলো আমার আম্মু। জানো তো আম্মু, আমার না ভীষণ খুশি লাগছে তোমার কথা। সত্যি বলছি, উদিতাকে আমি আমার ভাবি হিসেবে পেলে আর কিচ্ছু চাইবো না। আমার আশু ভাইয়ার বউ হিসেবে একমাত্র ওই পারফেক্ট। দুজনকে একসাথে দেখলে যে কেউ বলবে মেড ফর ইচ আদার, তাই না আম্মু? মেয়ের খুশি দেখে মিসেস ইয়াসমিনের মুখেও হাসি ফুটে উঠল। সত্যি তিনি খুব ভাগ্যবতী একজন মহিলা। তার বড় ছেলের বউ যেমন নিরহংকার, ভালো মনের, সহজ সরল টাইপের মেয়ে, তেমনি উদিতাও সেরকম। এবং উদিতাকে ছেলের বউ হিসেবে ঘরে আনলে তার সংসার একদম পরিপূর্ণ ও সবচাইতে সুখী পরিবার হিসেবে গণ্য হবে। মিসেস ইয়াসমিন কখনোই রত্ন চিনতে ভুল করেন না। বেছে বেছে ঠিকই তিনি খাঁটি রত্ন নিয়ে আসেন তার ছেলেদের জন্য। আশিয়ানের বিয়ের পর তাসজিদের জন্য মেয়ে দেখতে হবে। নিজের ছেলে মেয়েদেরকে একটা দিক লাগাতে পারলে এবং তাদের জন্য সঠিক জীবনসঙ্গী বাছাই করে দিয়ে তাদেরকে সুখী দেখে তিনি তখন শান্তিতে মরতেও পারবেন। তখন আর তার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না। মিসেস ইয়াসমিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে কণ্ঠে বললেন, পাগলি মেয়েটা আমার, শুধু দোয়া কর তোর ভাইয়া যাতে সহজেই বিয়ের বিষয়টা মেনে নেয়। এতে আমার বাকি কাজ সারতে সুবিধা হবে। আর হ্যাঁ, তোর আর আমার মধ্যকার কথাবার্তা যেন লিক না হয়। এই সব ব্যাপারে ঠিক সময় না হওয়া পর্যন্ত যেন কেউ জানতে না পারে। সব ঠিকঠাক করে আমি সবাইকে জানিয়ে দেব। আগে তোর ভাইকে ম্যানেজ করি, তারপর। মনে থাকবে তো? ঠিক আছে আম্মু, তুমি নিশ্চিত থাকতে পারো এইসব ব্যাপারে এখন কেউ কিছু জানবে না। মিসেস ইয়াসমিন একটা ট্রেতে খাবার ও করা এক মগ কফি নিয়ে এনাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা এখন তুই ডাইনিং রুমে যা, সবার সাথে গিয়ে গল্প কর। আর তোর আব্বুকে এই চায়ের কাপটা দিয়ে দিস। আমি আশিয়ানের রুমে যাচ্ছি। সারাদিন ধরে ছেলেটা বাসায়ও আসেনি, খেয়েছে কিনা সেটাও জানি না। আমি যাই। এই বলে মিসেস ইয়াসমিন তারা দেখিয়ে চলে গেলেন। এনাও চায়ের কাপটা হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। মিসেস ইয়াসমিন ট্রে হাতে আশিয়ানের রুমে নক করে ঢুকলেন। রুমে ঢুকে দেখলেন আশিয়ান সবেমাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরোচ্ছে। মিসেস ইয়াসমিনকে দেখতে পেয়ে আশিয়ান মলিন হাসলো। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড হয়ে আছে সে। মিসেস ইয়াসমিনের বুকটা হু হু করে উঠল ছেলের এ অবস্থা দেখে। তার এত হাসি খুশি ছেলেটা এভাবে বদলে গেল কেন? বাইরে যত মেকি হাসি হাসুক, ভেতর থেকে তো 3 গুণ কষ্টে তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। যা আর কেউ বুঝতে না পারলেও মিসেস ইয়াসমিন ঠিকই বুঝতে পারেন। মিসেস ইয়াসমিনও হাসি মুখে আশিয়ানের কাছে গিয়ে বিছানার পাশে সেন্টার টেবিলের উপর খাবারের ট্রেটা রাখলেন। আশিয়ানের পরনে 3/4 ট্রাউজার ও গায়ে একটা টি শার্ট। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। লম্বা লম্বা চোখের পাপড়ি ও গালের খোঁচা খোঁচা কালো চাপতাড়িতে ফোটা ফোটা পানি আটকে আছে। রক্তলাল ঠোঁটজোড়াও ভেজা। তার ডান গালে কুচকুচে কালো একটা তিল তার সৌন্দর্য আরো 5 গুণ বাড়িয়ে দিয়েছে। হলুদ ফর্সা চেহারায় ভীষণ মায়া বিরাজ করছে তার। আশিয়ান উচ্চতায় প্রায় 6 ফুট 2 কি 3 ইঞ্চি হবে। জিম করা 6 প্যাকওয়ালা ফিট বডি তার, দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ। তার ওই লুক যে কোনো মেয়ে ফিদা হওয়ার জন্য যথেষ্ট। সেই লেভেলের স্ট্রং পার্সোনালিটি তার মধ্যে বিদ্যমান। এখন সে যে লুকে আছে, আফটার শাওয়ার, এই লুকে দেখলে তো মেয়েরা পাগল হয়ে যাবে। মিসেস ইয়াসমিন আশিয়ানের হাতে কফির মগ ধরিয়ে দিলেন। আশিয়ান মগ হাতে নিয়ে বিছানায় বসে পড়ল। মিসেস ইয়াসমিন টাওয়েল হাতে নিয়ে সযত্নে আশিয়ানের মাথার চুল মুছে দিচ্ছেন আর বলছেন, তোকে কতদিন বলেছি বাবা, গোসল শেষে সবার প্রথম মাথার ভেজা চুলগুলো আগে মুছে নিবি। চুল ভেজা থাকলে তোর ঠান্ডা লেগে যাবে। তুই তো আমার কোনো কথাই শুনিস না।
আশিয়ান মুচকি হেসে কফির মগে তৃপ্তির সাথে চুমুক দিয়ে এক হাত দ্বারা আমাকে জড়িয়ে ধরলো, আবারও মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি থাকতে আমি নিজের কথা কখনো চিন্তা করি না আম্মু, কারণ আমি জানি অন্যরা আমার কেয়ার করার কথা ভুলে গেলেও আমার আম্মু আমার কেয়ার করার কথা জীবনেও ভুলবে না। কেয়ামত হয়ে গেলেও আমার আম্মু আর সবার মতো স্বার্থপর হয়ে আমায় ফেলে চলে যাবে না, কারণ আমি জানি আমার আম্মু আমায় ভীষণ ভালোবাসে। মিসেস ইয়াসমিন সহাস্য বদনে আশিয়ানের মাথায় একটা চুমু খেলেন। আশিয়ানকে তিনি অনেক বেশি ভালোবাসেন। এর একটা কারণ হলো গিয়ে আশিয়ান যখন মিসেস ইয়াসমিনের গর্ভে আসে তখন ডক্টর বলেছিলেন বেবি নষ্ট করে ফেলতে, কারণ মিসেস ইয়াসমিনের প্রেগন্যান্সিতে বেশ কিছু কমপ্লিকেশনস দেখা দিয়েছিল। তারপরও ডক্টরের কথা উপেক্ষা করে তিনি বেবি নষ্ট করেননি। আল্লাহর উপর ভরসা করেছিলেন তিনি। উনি যখন 7 মাসের প্রেগনেন্ট তখন হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ফলে বেবি তার নির্দিষ্ট স্থান থেকে উল্টে যায়। এতে ওনার লাইফ রিস্ক আরও বেড়ে যায়। পরে ডেলিভারিতে ডক্টররা বলেছিলেন যে মাকে কোনো মতে বাঁচানো গেলেও বেবিকে নাও বাঁচানো যেতে পারে, কারণ বেবির অবস্থা তখন খুব শোচনীয় ছিল। উল্টো হয়ে মায়ের নাড়ির সাথে পেঁচিয়ে গেছে সে। প্রায় 4.5 ঘন্টা সিজার অপারেশনের পর বাচ্চাকে কোনো মতে বাঁচানো গেলেও ডক্টররা তখনও শিওর হতে পারেননি যে আদৌ বাচ্চা বাঁচবে কিনা। তাই তারা 1 সপ্তাহ বাচ্চাকে মায়ের থেকে আলাদা করে বেবিদের জন্য নির্দিষ্ট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখলেন। মিসেস ইয়াসমিনের আহাজারিতে অবশেষে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল বাচ্চাটা, মানে আশিয়ান আর কি। এর জন্য মিসেস ইয়াসমিন অত্যাধিক পরিমাণ ভালোবাসেন তার ছেলেকে। অন্যান্যদের থেকে আশিয়ান তার বাবা মায়ের অনেক বেশি আদরের। এতে অবশ্য বাকি ভাই বোনেরা মোটেও হিংসা করে না, বরং তারাও তাকে অনেক বেশি ভালোবাসে। এনা তো আশিয়ান বলতে পাগল। আশিয়ানও তার বোনকে অনেক ভালোবাসে। মিসেস ইয়াসমিন আশিয়ানের মাথায় ও গালে হাত বুলিয়ে আশিয়ানের সামনে একটা চেয়ার টেনে বসলেন। আশিয়ান এক মনে কফি খেয়ে যাচ্ছে। মায়ের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করে উঠল সে, তাসকিনের এঙ্গেজমেন্ট কোন দিন ঠিক করলে আম্মু? বললে না তো। 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছে। ঢাকার বড় একটা কনভেনশন হলে ধুমধাম করে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান করা হবে। এই 1 সপ্তাহের মধ্যে শপিং টপিং সব সেরে ফেলতে হবে। এখন তোর আব্বু আর চাচু মিলে বিয়ে কোন দিন হলে বেশি সুবিধা হবে তা নিয়ে আলোচনা করছে। এঙ্গেজমেন্টের ইনভিটেশন কার্ড ও অর্ডার করা হয়ে গেছে। কালকেই সন্ধ্যায় কার্ডগুলো সব দিয়ে যাবে মনে হয়। যা করার সব এই সপ্তাহের মধ্যেই শেষ করে দিতে হবে। সামনে শুক্রবার এঙ্গেজমেন্ট। বাহ, কাজ তাহলে অনেকটা এগিয়েছে বিয়ে পাগলটার। বিয়ে হচ্ছে অবশেষে, ভালো। আশিয়ানের হাত থেকে কফির মগ নিয়ে টেবিলের উপর রাখলেন মিসেস ইয়াসমিন। আশিয়ানের মাথা ব্যথাটা কফি খাওয়ার পরে অনেকটাই হালকা হয়ে গেছে। এবার মিসেস ইয়াসমিন ভাতের প্লেট হাতে নিলেন। ভাতের সাথে তরকারি মাখিয়ে আশিয়ানের মুখের সামনে ধরলেন। আশিয়ান নিজের মুখ এগিয়ে নিয়ে এসে ওনার হাত থেকে ভাতের নলাটা মুখে পুরে নিল। মিসেস ইয়াসমিন আশিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বলছি কি, বয়স তো আর তোর কম হলো না বাবা, 26-এর কোঠায় পা রেখেছিস। তোকে রেখে তোরই 1 বছরের ছোট ভাই বিয়ে করে নিয়েছে। তুই আর কতদিন এভাবে ইলিয়ানার কথা ভেবে নিজেকে কষ্ট দিবি বলতো বাবা? যে মেয়েটার জন্য নিজেকে এইভাবে হার্ট করছিস সে মেয়েটাই তো ঠিক অন্য লোকের সাথে খুশিতে খুশিতে সংসার করছে। আমারও তো ইচ্ছে তোর বউকে দেখার, তোর সন্তানাদি দেখার। আমার নাতি নাতনিদের কোলে নিতে তো বড্ড ইচ্ছে করে। কতদিন আর বাঁচবো বল বাবা? মরার আগে তোকে সুখী দেখতে চাই আমি। তোকে বিয়ে শাদী করিয়ে তোর বাচ্চা কাচ্চার মুখ দেখে তারপর মরেও শান্তি পাবো বাপ। এবার তো অন্তত আমার কথা শোন। আজ পর্যন্ত কোনো বিষয়ই নিয়ে তোর ইচ্ছার বিরুদ্ধে যাইনি। তুই যেটা করতে চাইছিস তা নিয়ে কখনো তোকে জোর করিনি। সব সময় তোর মতামতকে প্রাধান্য দিয়েছি। তুই ইলিয়ানার কথাও বলেছিলি, তাতেও অকপটে রাজি হয়েছিলাম, একমাত্র তুই খুশি হবি বলে। এবারও তোর সুখটাকেই মুখ্য বিচার করছি বাবা। কোনো বাবা মা চায় না তার সন্তান এভাবে একটা মেয়ের কষ্ট নিজেকে তিলে তিলে শেষ করে ফেলুক। এভাবে প্রতিটি রাত বালিশ ভিজিয়ে নির্ঘুম কাটাস। আমার হাসি খুশি ছেলেটা এই যে এমন রূপ আমি আর মেনে নিতে পারছি না। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো শেষ করলেন মিসেস ইয়াসমিন। আসিয়ান একদম চুপ করে খাচ্ছে, কোনো কথা বলছে না। ভাবছে সে সত্যিই তো নিজের বাবা মাকে কত কষ্ট দিচ্ছে, তার জন্য ওনারা ব্যথিত হয়ে আছেন।
আম্মু তো সত্যি কথাই বলেছেন। ইলিয়ানা তো তার কোটিপতি বয়স্ক স্বামীকে নিয়ে বেশ সুখে শান্তিতে আছে, তাহলে সে কেনই ছলনাময়ী মেয়েটার জন্য নিজেকে এবং বাবা মাকে ও পরিবারের লোকজনদের কষ্ট দিবে? অথচ এই পরিবারের লোকজনরাই তার শুভাকাঙ্ক্ষী, সবাই তার ভালো চায়। মনে মনে ঠিক করে নিল সে আর তার পরিবারের লোকজন ও মা বাবাকে দুঃখ দিবে না, তারা যা চায় সেও তাই করবে। আশিয়ান গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি কি করলে তুমি খুশি হবে আম্মু? তোমার খুশির জন্য আমি সব করতে পারবো। তুমি যা চাও তাই হবে। আমার কথার কোনো নড়াচড়া হবে না, ঠিক আছে? আই প্রমিস ইউ আম্মু। মিসেস ইয়াসমিন ছেলের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন যেন। এক মুহূর্তের জন্য তিনি বাকহারা হয়ে গেলেন। তারপর আনন্দের সাথে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, সত্যি সত্যি বলছিস বাবা? তুই আমার কথা রাখবি? আমি যা বলবো তা শুনবি বাবা? আশিয়ান মিসেস ইয়াসমিনের এক হাত টেনে নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে ওনার হাতটা নিজের গালের সাথে লাগিয়ে বলল, আমি সবসময় খেয়াল করে দেখেছি আম্মু, তুমি যা বলো এবং যা করো আমার ভাই বোনদের ভালোর জন্যই করে থাকো। বরং আমরা কেউ যদি তোমার কথা অমান্য করি তখন আমরা সেটার ফল ভোগ করি। মনে আছে প্রথম যেদিন ইলিয়ানকে বাসায় নিয়ে আসি তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তখন তুমি আমায় বলেছিলে যে ওই মেয়েটার সুবিধার নয়, কেমন যেন অহংকারী ও লোভী টাইপ লাগে দেখলে। তখন ওকে এসব বলার কারণে তোমার সাথে রাগ করে আমি 2 দিন কথা বলিনি। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি ওই দিন আমার মায়ের কথা মিথ্যা ছিল না। আমার আম্মু যে মানুষ দেখলে চিনতে পারে কে কোন টাইপের, তা হয়তো আমি ওই দিন ভুলে গিয়েছিলাম এবং আজ তার ফল আমি ভোগ করছি। আমার প্রত্যেকটা ভাই বোন যখন তোমার কথা শুনি না তখন আমরা ঠিকই সেটার ফল হাতে নাতে পেয়ে যাই। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার আম্মুর সব কথা শুনব। আর আমার আম্মু আমার কাছে কিছু অনুরোধ করেছে, তা আমি কেমন করে মানা করতে পারি বলো তো? ছেলের কথা শুনে মিসেস ইয়াসমিনের চোখে খুশির ঠালায় পানি চলে এলো। এজন্যই তো তার কলিজাটাকে তিনি এত ভালোবাসেন। মিসেস ইয়াসমিনের মুখ ঝলমল করছে আনন্দে। আশিয়ানকে যত্ন করে খাবার খাইয়ে তিনি বললেন, জানিস বাবা, আজ তোর কথা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। কতজন সন্তানই বা তার বাবা মার খুশির কথা ভাবে। তবে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতে শুধু আমি, তোর বাবা নয়, পরিবারের সবাই খুশি হবে। সেই সাথে তুইও অনাবিল সুখে থাকবি। জানিস আজ আলেয়ানকে দেখতে গিয়ে অন্য একটা মেয়েকে দেখে এলাম। তাকে আংটি পরিয়ে দিয়ে সাথে কনে দেখার সালামি 10,000 টাকা দিয়ে এসেছি আমি। মিসেস ইয়াসমিনের কথায় বিষম লেগে গেল আশিয়ানের। তার আম্মু যে এত ফাস্ট তা সে ভাবতেই পারেনি। মিসেস ইয়াসমিন বুঝলেন যে এই কথা শুনে তার ছেলে মারাত্মক শক খেয়েছে। তিনি আশিয়ানকে পানির গ্লাস এগিয়ে দিলেন। গ্লাস হাতে নিয়ে সে ঢকঢক করে সারা পানি খেয়ে শেষ করে ফেলল। নিজেকে কোনো মতে রিল্যাক্স করে বলল, মানে এত জলদি মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে তোমার? তাহলে আর বলছি কি, এমন মেয়েকে কেউ হাতছাড়া করে নাকি? বোকা ছেলে। আজকালকার যুগে এত ভালো মেয়ে পাওয়া দুষ্কর। আমরা ওখানে যাবার পর এত এত খাবারের আইটেম দিয়ে আমাদের আতিথেয়তা করেছে উনারা। হাতের রান্নাগুলো লাজবাব ছিল। আমি ভেবেছিলাম মনে হয় মিসেস লিমার ছেলের বউ তানিয়া এসব মেক করেছে, বাট আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। এত সব রান্নাগুলো সেই মেয়েটা একা হাতে করেছে। আমি তো শুনে পুরো তাজ্জব বনে গেছিলাম। এতটুকু মেয়ে কাজে এত পারদর্শী, তা সত্যি অবিশ্বাস্য। খালি রান্না বান্নার কথা শুনেই তুমি গলে গেলে? এটা কোনো কথা হলো আম্মু? মোটেই না। মেয়েটা অনেক ধার্মিক আর খুব ভদ্র পরিবারের মেয়ে, দেখলেই বোঝা যায়। আমি যদি ওয়াশরুমে না যেতাম তাহলে হয়তো মেয়েটিকে আমি দেখতেই পারতাম না। সারাটা দিন ধরে নিজেকে কাজে ব্যস্ত রেখেছে। একবারও আমাদের সবার সামনে আসেনি। কাজ শেষ করে রুমে গিয়ে নামাজ পড়ছিল, তখন আমি ওকে দেখেছি। আলেয়ার মামাতো বোন সে, নাম ইসরাত আবিয়াত উদিতা। ওর নাম যেমন সুন্দর, সে তো দেখতে একদম নজর করা সুন্দরী। সত্যি বলতে এত সুন্দর মেয়ে আমি খুব কম দেখেছি। ওকে আমার ভীষণ ভালো লেগেছে রে। তোর সাথে মেয়েটাকে মানাব। তোর কাছে আমার একটাই আবদার, আর তা হলো আমি উদিতাকে তোর বউ করে এ বাড়িতে নিয়ে আসতে চাই। মানা করিস না বাবা, প্লিজ। আশিয়ান কয়েক মুহূর্ত চুপ করে থাকলো। সে বুঝতে পারছে মেয়েটাকে তার আম্মুর ভীষণ মনে ধরেছে।
না হলে তিনি এত এত রিকোয়েস্ট করতেন না আশিয়ানকে। মিসেস ইয়াসমিন এত সহজে কারো প্রশংসা করেন না, তাও জানে সে। মনে মনে মেয়েটার কথা চিন্তা করছে আশিয়ান। উদিতা নামটা জীবনের প্রথম শুনছে সে, একদম আনকমন নাম। মায়ের কথা মতো মেয়েটাও তার নামের মতো আনকমন হবে তো, নাকি ইলিয়ানার মতো সেও ছদ্মবেশী ছলনাময়ী? ইলিয়ানার মুখেও তো কত মায়া বিরাজ করে। এই মায়ার মাঝে নিজেকে বিলীন করে দিয়েছিল সে, উজাড় করে ভালোবেসেছিল তাকে, কিন্তু বিনিময়ে পেল এক বুক কষ্ট আর জীবনের উপর হতাশা। বেঁচে থেকেও যেন মরে গেছে সে। এই একটা মেয়ে তার জীবনটাকে একদম ছাড়খাড় করে দিল। এখন তার নিত্যদিনের সঙ্গী সিগারেট এবং মদ, বিয়ার, হুইস্কি। সারা রাত ছটপট করে কাটে তার, ঠিকমতো ঘুমাতে পারে না, যার কারণে চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয়েছে। সিগারেট খেতে খেতে টকটকে লাল ঠোঁট এখন কালচে লাল রঙের হয়ে গেছে। ভালোবাসা নামক শব্দটার উপর থেকে বিশ্বাস উঠে গেছে ওর। এখন আর কোনো মেয়েকে দেখলে সেই অনুভূতিটা আসে না, আসে শুধু এক বুক ঘৃণা। সে জানে মেয়ে মানেই ছলনাময়ী, ধোকাবাজ। তারা ছেলেদের মন নিয়ে খেলতে জানে। মিসেস ইয়াসমিন তো বিয়ের কথা বলেছেন ঠিকই, কিন্তু আদৌ কি আশিয়ান তাকে মেনে নিবে? সেটা তো মিসেস ইয়াসমিনের অজানা। একজন মন ভাঙা মানুষের কষ্ট সে ছাড়া আর কেউ কখনো বুঝবে না। এক ধরনের ছেলেরা একটা মেয়েকেই মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে, তাই ভালোবাসার মানুষের থেকে প্রাপ্ত ধোঁকা ওরা এত সহজে মেনে নিতে পারে না। এই কষ্ট ভুলতে সারাদিন তারা নিজেদেরকে কর্মব্যস্ত মানুষ হিসেবে দেখালেও দিন শেষে তারা প্রচন্ড রকমের একাকিত্বে ভোগে। রাতের অন্ধকারে ঝড়ো হাওয়ার সাথে মিশে যায় তাদের হাজারো কষ্টে ভরা আর্তনাদ। কে বুঝবে তাদের দুঃখ? বোঝার মতো কি কেউ আছে? হয়তো আছে, হয়তো বা নেই। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার পছন্দতেই আমার পছন্দ আম্মু। তোমার যখন মেয়েটাকে এত ভালো লেগেছে তাহলে ঠিক আছে, আমি ওকেই বিয়ে করব। তুমি যা ভালো বোঝো তাই করো, তবে প্লিজ আই রিকোয়েস্ট ইউ, সব কিছু যেন একদম সিম্পলভাবে সম্পূর্ণ হয়। আমি এত বার্গেনিং সহ্য করতে পারবো না। তুমি জানো ঝামেলা আমার একদমই পছন্দ নয়। আমার বিয়ে নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এখন আমি একটু একা থাকতে চাই। ততক্ষণে আশিয়ানের খাওয়া কমপ্লিট। মিসেস ইয়াসমিন এটো থালাবাটি সব ট্রেতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুই একটুও চিন্তা করিস না বাবা, তুই যেমন যেমন বলবি ঠিক তেমন তেমনই অ্যারেঞ্জমেন্ট করব সব, কোনো যায় ঝামেলা হবে না, তুই নিশ্চিত থাকতে পারিস। এখন আমি আসি, লাইট অফ করে ঘুমিয়ে পড়, বেশি রাত জেগে থাকিস না। ওকে। মিসেস ইয়াসমিন ট্রে হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। আশিয়ান তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে পড়ে গেল তার 6 বছর আগের কিছু কথা। আশিয়ান ও ইলিয়ানা একই ভার্সিটিতে পড়তো, তবে ইলিয়ানা আশিয়ানের 1 বছর জুনিয়র ছিল। ইলিয়ানাকে নবীনবরণ উৎসবে হলুদ ও লালের সংমিশ্রণে শাড়ি পরিহিতা অবস্থায় প্রথম দেখেছিল আশিয়ান। দেখা মাত্রই তার চোখ জোড়া সেখানে আটকে গিয়েছিল। কি সুন্দর তার হাসি, মনটা যেন জুড়িয়ে গিয়েছিল তার। সেই থেকে ইলিয়ানার সাথে আশিয়ানের পরিচয়, এবং কথায় কথায় আশিয়ান তাকে প্রপোজ করে ফেলে। ইলিয়ানাও প্রায় সাথে সাথে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ফেলল, যেন এই অপেক্ষাতেই ছিল সে। তারপর তাদের রিলেশনের শুরু। আশিয়ান সব সময় ইলিয়ানাকে সময় দিত। সব কাজের উপর ইলিয়ানের ইম্পর্টেন্স ছিল তার কাছে অনেক বেশি। ইলিয়ানাও তাকে ভালোবাসতো। আশিয়ান তাকে নিয়ে ভার্সিটি শেষে প্রায় লং ড্রাইভ ও রেস্টুরেন্টে নিয়ে যেত। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি ও বেড়াতে যাওয়াই যেন মূল লক্ষ্য ছিল তাদের। খুব ভালোই চলছিল তাদের রিলেশনটা। দুজন দুজনার খুব কেয়ার নিত। ইলিয়ানার বাবাও আশিয়ানের বাবার মতো নামি দামি একজন বিজনেসম্যান ছিলেন। তারও ইচ্ছা ছিল আশিয়ানের সাথে মেয়ের বিয়ে দিবেন। তাদের রিলেশন তখন 4 বছরেরও বেশি হবে। তখন ঢাকার একজন নামি দামি এমপি ইলিয়ানার জন্য তার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দেয়। ওর আব্বু ভীষণ লোভী ছিলেন। আশিয়ান তখন নতুন বিজনেস শুরু করেছিল, ততটা আয় উন্নতি হয়নি। তাই ইলিয়ানার আব্বু সেই সুযোগে এই লোকটার সাথে তার বিয়ে ঠিক করে ফেলেন। ইলিয়ানা প্রথম রাজি হয়নি, কিন্তু পরে যখন দেখলো ওই লোকটার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই এবং কাবিন হিসেবে নগদ 1 কোটি টাকা ও 2টা ডুপ্লেক্স বাসা দিবে, তখন সেও আর লোভ সামলাতে পারেনি। মূলত আশিয়ান বড় লোক দেখেই শো অফের জন্য তার সাথে রিলেশনে গিয়েছিল সে, কিন্তু বর্তমানে ওই লোকটা আশিয়ানের থেকেও অনেক বেশি প্রভাবশালী। তাই সে অকপটে বিয়েতে রাজি হয়ে যায় এবং আশিয়ানের সাথে সম্পর্কের ইতি ঘটায়। আশিয়ান সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু তাও মন গলেনি ইলিয়ানার। সে তার বয়সের দ্বিগুণ লোকটিকেই বিয়ে করে নিল।
সেই ক্রোধে আসিয়া নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে ওই এমপির থেকে 5 গুণ বড়লোক ও ফেমাস হয়ে দেখিয়ে দিবে সে। তার এই প্রতিজ্ঞাকে সত্যি করতে সেদিন থেকে সে উঠে পড়ে লেগেছিল। নিরলসভাবে পরিশ্রম করে গেছে সে এক নাগাড়ে, এবং বলতে গেলে আছে বাংলাদেশের সফল একজন ব্যক্তিত্ব, যাকে সময় এক নামে চিনে। দিনের আলো সে আসিয়ান তাইফ চৌধুরী, এবং রাতের অন্ধকারে সে ফেমাস আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং এটিসি সারাজ খান। তাকে সবাই যেমন সম্মান করে তেমনি জমের মতো ভয় পায়। আজ তার সব আছে, নেই শুধু ভালোবাসার মানুষটি, যাকে সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। ব্রেকআপের 2 বছর পার হয়ে গেছে, তাও ইলিয়ানাকে মন থেকে মুছতে পারেনি সে। মনের সবটা জুড়ে তার বসবাস, ভুলতে যেও ভুলতে পারে না। ইলিয়ানা মেয়েটা অনেকবার আসিয়ানের হাতের উপর হাত রেখে কথা দিয়েছিল যে সে তাকে ছেড়ে কখনো যাবে না, মৃত্যুর আগ অবধি সে আসিয়ানের সাথে থাকবে। এত এত স্বপ্ন দেখিয়ে একসাথে থাকার আশা দিয়ে আজ সে নিজেই ছেড়ে চলে গেছে। একটা মেয়ে কিভাবে এত ছলনা করতে পারে জানা নেই আসিয়ানের। তাই তো সে মেয়েজাতিকে বিশ্বাস করে না, এরা খুব সূক্ষ্মভাবে ছেলেদের মন ভেঙে দিতে পারে। হঠাৎ করে ফোনে কারো কল আসায় তার ধ্যান ভাঙলো। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে অটোমেটিক্যালি ব্রু জোড়া কুঁচকে গেল তার। হঠাৎ করে ইলিয়ানার তাকে ফোন দেওয়ার কারণটা আসিয়ানের মোটেই বোধগম্য হলো না। রিলেশন থাকাকালীন সময়ে কলিজামনি লিখে ফোনে সেভ করে রেখেছিল সে ওর নাম্বারটা। ব্লক করা হয়ে ওঠেনি অজানা কোনো এক কারণে। মনে মনে খুশি হবে নাকি ব্যথিত হবে তা বুঝতে পারল না সে। ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনো মতে ফোনটা রিসিভ করলো সে। ফোন কানে ঠেকিয়ে রুমের দরজা লক করে বিশাল বড় থাই গ্লাস ঠেলে তার নিজের প্রশস্ত বারান্দার দিকে চলে গেল আসিয়ান। বারান্দায় রেলিং এর উপর এক হাতের ভর রেখে চুপ করে দাঁড়িয়ে আছে আসিয়ান। ওপাশ থেকে মেইলি কণ্ঠে ভেসে এলো, কেমন আছো আসিয়ান? আসিয়ান তার ছেলের হাসি দিয়ে বলল, লাইক সিরিয়াসলি আমি কেমন আছি সেটা জানতে তুমি আমায় 2 বছর পর ফোন দিয়েছো? ভালো, খুব ভালো। তাহলে শোনো, আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আছে? ও, জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তোমার ওই আঙ্কেল মার্কা স্বামী তো তোমাকে অনেক বেশ ভালোই রেখেছে, সেটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আর আমার এত টাইম নেই এসব আজেইরা কথা জিজ্ঞেস করার। ইলিয়ানা মুখ বুজে অপমানটা সহ্য করে নিল। শান্ত কণ্ঠে আবারও বলল, তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো আসিয়ান। আগে তুমি আমার একটা ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, আর এখন তুমি আমার কথাই সহ্য করতে পারছো না। ও হ্যালো, আগের দিন বাগে খাইছে। আগের আমি আর এখনকার আমি এর মধ্যে রাত দিন তফাৎ। আর এখন তুমি বিবাহিত। আমার এত ঠেকা পড়েনি যে একজন বিবাহিত মেয়ের ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব, যেখানে এই আসিয়ান বলতে হাজার হাজার মেয়ে পাগল, আর সেখানে কিনা আমি একজন আন্টির ফোন কলের অপেক্ষা করব। কোন দুঃখে শুনি? হোয়াট ননসেন্স আর ইউ সেইং? আমি তোমার আন্টি হলাম কিভাবে? তুমি যাকে বিয়ে করেছো সে ঘুরিয়ে ফুরিয়ে আমারই দুঃসম্পর্কের এক আঙ্কেল হয়, বুঝলে? আর সেই হিসেবে তুমি আমার আন্টি। তুমি কেমন লোভী মেয়ে, হ্যাঁ? তা শোনো, আমার আঙ্কেল যে বিবাহিত তাকে তুমি জানতে না? নির্লজ্জের মতো একটা সংসার ভেঙে নিজের বাপের বয়সী একটা লোকের সাথে সংসার করতে তোমার একটু বিবেকে বাঁধেনি? এতই টাকার লোভে তুমি, ছি, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। আসিয়ানের কথা সহ্য করতে না পেরে এবার ইলিয়ানা কান্না করে দিল। অন্য সময় হলে আসিয়ান উতলা হয়ে উঠত ইলিয়ানার কান্নার সাউন্ড শুনে, বাট এখন একটুও কষ্ট হচ্ছে না তার, বরং ভালো লাগছে। এত অপমান করে মনটাই এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে তার। ইলিয়ানা কেঁদে কেঁদে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি আসিয়ান। তুমি যেমন আমার কেয়ার করতে, আর কেউ তেমনভাবে আমার কেয়ার করে না। আমি বেঁচে থাকলে কি আর মরে গেলেই বা কি, কারো কিছু এসে যায় না। আমি জানতাম না যে আসাদ বিবাহিত। সে এখনো তার আগের বউকে ভালোবাসে। আমার জন্য তার মনে কোনো জায়গা নেই। সে শুধু আমাকে ইউজ করার জন্য বিয়ে করেছে আসিয়ান। টাকা পয়সা থাকলেই যে সুখী হওয়া যায় না, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমার আশেপাশে টাকা পয়সা ছড়াছড়ি, কিন্তু মনে কোনো সুখ নেই, আনন্দ নেই। এক প্রকার রোবটের মতো বেঁচে আছি, কোনো অনুভূতি কাজ করে না আসিয়ান। আমি ভালো থাকার অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। কিছুটা খারাপ লাগা অনুভব করছে আসিয়ানের, কিন্তু এতে তার তো কিছু করার নেই। নিজের দোষেই এমন পরিস্থিতিতে পড়েছে সে। অতি লোভে তাতে নষ্ট বলে একটা প্রবাদ আছে না?
সেটা তোমার ক্ষেত্রেই ঘটেছে। বেশি লোভ করেছিলে তুমি এবং তোমার বাবা, তার ফল একাই এখন ভোগ করছো তুমি। এখন এখানে কারো কিছু করার নেই, কারো মন নিয়ে ছিনিবিনি খেলার শাস্তি তুমি এখন পাচ্ছ। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, যার কারণে তোমার মনে তুমি আজ পর্যন্ত কাউকে জায়গা দিতে পারোনি। আমি তোমার লাইফে আবারও ব্যাক করতে চাই আশিয়ান। প্রমিস করছি আগের থেকে 3 গুণ বেশি ভালোবাসবো তোমায়, কখনো ছেড়ে যাব না। আশিয়ান ইলিয়ানার এই কথাটা শুনে হো হো করে হেসে উঠল। ইলিয়ানার ফোন দেওয়ার কারণটা এবার তার কাছে পানির মতো পরিষ্কার হলো। হাসতে হাসতে জবাব দিল, ওহো, এখন তোমার ফোন দেওয়ার কারণটা আমার কাছে স্পষ্ট হলো। আমার এত কিসের দরকার লাগছে যে তোমার মতো ইউজলেস একটা মেয়েকে আমি আবার আমার লাইফে ফিরিয়ে নেব? আমাকে বোকা মনে হয় তোমার। মানছি একটা সময় আমি তোমায় খুব ভালোবাসতাম, বাট এখন তোমার প্রতি এসব সো কল্ড ভালোবাসার ছিটে ফুটাও না আমার মনে নেই। তোমার জন্য না এই শাস্তিটাও অনেক সামান্য দিয়েছেন আল্লাহ। ওনার উচিত ছিল তোমাকে আরো বড় কোনো শাস্তি দেওয়ার। বাই দ্য ওয়ে, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট। তোমার দাওয়াত রইল। আমার বিয়েতে তোমার স্বামীকে নিয়ে এসো কিন্তু, কেমন? কি তুমি বিয়ে করছো? কাকে? কে সেই মেয়ে? অফকোর্স আমি বিয়ে করছি। ভেবো না যে এতদিন তোমার দুঃখে সিঙ্গেল ছিলাম। আসলে নিজের ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস ছিলাম তো, তাই এতদিন বিয়ে করা হয়ে ওঠেনি। আজ গিয়ে আমার আব্বু চাচু মিলে আমার এবং আমার কাজিন তাসকিনের এঙ্গেজমেন্ট ঠিক করে এসেছেন। সামনের শুক্রবার এঙ্গেজমেন্ট। আর জানো, মেয়েটা না অনেক ভালো, অ্যাটলিস্ট তোমার মতো ছলনাময় নয়। আর হ্যাঁ, হুর পরের মতো সুন্দরী। তুমি তো তার নখেরও যোগ্য নও। এভাবে বলো না প্লিজ আশিয়ান। আর যাই হোক, আমি তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসা মাই ফোর্ট। তোমার এসব সো কল্ড ভালোবাসার গোষ্ঠী কেলাই। ফোন রাখো, আর কখনো আমাকে ফোন দিবা না। আমি এক্ষুনি তোমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখছি। আমাকে ডিস্টার্ব না করে তোমার ওই আঙ্কেল মার্কা হাজবেন্ডকে নিয়ে সুখে সংসার করো। গুড বাই অ্যান্ড ফর এভার। ইলিয়ানার আর কোনো কথা না শুনে ফোন কেটে দিল আশিয়ান। সাথে সাথে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে নাম্বার ফোন থেকে ডিলিট করে দিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল সে। মন থেকে মুছে ফেলতে চায় সে সব বিষাক্ত কালো অতীত। বর্তমানকে নিয়ে বেঁচে থাকাই বুদ্ধিমানের কাজ। আর যাই হোক, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। এবারও নিশ্চয়ই তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে রুমে ফিরে চলল আশিয়ান। বারান্দার ডোর লক করে পর্দা মেলে দিয়ে রুমের লাইট নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। অতঃপর নানান চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে উদিতা ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে যায়। এটা তার অভ্যাস। সে একা নয়, তার পরিবারের প্রত্যেকটা মানুষেরই একই অভ্যাস। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তাদের সবার দিন শুরু হয়। এটা ভীষণ ভালো একটা অভ্যাস, যা শরীর ও মনের জন্য খুব উপকারী। ফুপ্পির বাড়িতে এসেও অভ্যাসটা একটুর জন্য হেরফের হয়নি উদিতার। সকালে উঠে নামাজ পড়ে নিজে নিজে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, সে যে রুমে ছিল সেই রুম, উঠান, ছাদ সব পরিষ্কার করলো সে। এঁঠো থালা বাসন যা ছিল তা সব ধুয়ে মুছে পরিষ্কার করে যথাস্থানে রাখলো। ছাদের উপর তার ফুপির শখের ফুল গাছ ও কয়েকটা সবজি গাছ আছে, সেগুলোতে পানি দিল। তারপর আবার কিচেনে এসে সবার জন্য নাস্তা বানাতে লাগলো। কাজ ছাড়া 1 মিনিটও বসে থাকতে পারে না উদিতা। নিজের বাসায় তো টই টই করে সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রাখতো সে। এখানে আসার পর ফুপি তাকে কিছু করতে দেয়নি, একমাত্র কালকে ছাড়া। তাই তো সকালে উঠেই সবার জন্য নাস্তা বানায় সে। ফুপি তাকে বকেন এসব কাজ করার জন্য, আবার মনে মনে খুশিও হন। তানিয়া উদিতাকে ভীষণ ভালোবাসে। তার কারণ হলো উদিতা এখানে এলে তানিয়াকে সব কাজে হেল্প করে। অথচ আলেয়া আপন ননদ হয়েও তাকে কোনো ধরনের কাজে সাহায্য করেই না, উল্টো আরো ফরমাইশ দেয়। তাকে প্রত্যেক দিন সকালে ও বিকেলে কফি বানিয়ে দিতে হয়, তার জন্য পছন্দের খাবার রান্না করতে হয়, তার রুম গুছিয়ে দিতে হয়। তানিয়া একটু নরম প্রকৃতির বলে সব মানিয়ে নিয়েছে। অন্য কেউ হলে কপালে ঝাঁটার বাড়ি মারত। মিসেস লিমা ও তানিয়া প্রায় সকাল 9টার দিকে ঘুম থেকে উঠলেন। কতদিন পর আজ শান্তিতে দেরি করে ঘুম থেকে উঠল তানিয়া। উদিতা না থাকলে সে সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজ কাম করে। উদিতা ততক্ষণে সব নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখে গোসল করে আবারও ডাইনিং রুমে চলে এসেছে। মিসেস লিমা এত সুন্দর নাস্তার বহর দেখে খুব খুশি হলেন। তারপরও উদিতার দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, এত সব কাজ করতে তোকে বলেছি আমি? এসব করার জন্য তানিয়া আছে, তুই কেন করতে গেলি?
উফ, কি যে বলো না পপি, আমি তো এমনিতেই কয়েকদিন পর চলে যাব। তাহলে যতদিন আছি ততদিন না হয় তোমাদেরকে একটু রান্নাবান্না করে খাওয়াই। ভাবি তো এতগুলো বছর ধরেই এসব কাজ করে আসছে, এখন না হয় উনি কয়েকটা দিন অবসর সময় কাটাক, আমি ননদ হয়ে পায়ের উপর পা তুলে বসে বসে খাবো, আর ভাবি সারাদিন ধরে গাদার খাটনি খাটবে। আমি তা সহ্য করতে পারবো না ফুপি, তা তুমি ভালো করেই জানো। মিসেস লিমা এবার আমতা আমতা করে বললেন। তারপরেও উদিতা তাকে আর কিছু বলতে দিল না, জোর করে তাকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়, পারলে তোমার মেয়েকে বলে দিও ভাবিকে একটু রেসপেক্ট করতে। ভাবি কিন্তু একটা মেয়ে, হাজার হোক তারও কিন্তু শখ আহ্লাদ ও প্রাইভেসি বলে কিছু আছে। আর তোমার মেয়ের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারও কিন্তু বোন আছে। এমন না হয় যেন আবার ওই মেয়েটা আলে আপুকে সারাক্ষণ 5 ফরমাসের উপর রাখে। এই যে তোমার মেয়ে এত এত 5 ফরমাস প্রদান করে ভাবিকে, ভাবি তো এ বাড়ির চাকরানি নয়, এ বাড়ির বউ হয় উনি, তোমার একমাত্র ছেলের একমাত্র বউ। তা কি রেস্ট নিতে মন চায় না? তাও তো মুখ ফুটে সে কিছুই বলে না কাউকে। ভুলে যেও না ফুপি, তুমিও কিন্তু এককালে কারো বৌমা ছিলে। আমার মুখে শুনেছি তোমার শাশুড়ি মা খুবই স্ট্রং একজন মহিলা ছিলেন, সারাদিন তোমাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করাতো। তাও তুমি মুখ ফুটে কারো কাছে অভিযোগ করতে না, নিজের সংসারের সচেতন নিজে হাতে আগলে গুছিয়ে রেখেছো, যার কারণে দেখো আজ তুমি খুব সুখে আছো নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে। তুমি চাইলে কিন্তু সেরা একজন শাশুড়ি মা হতে পারো ফুপি, ভাবি কখনো বৌমা মনে না করে নিজের মেয়ে ভাবতে পারো, দেখবে তোমার এই সংসারে সুখ উপচে পড়ছে। আমার ভাবি কিন্তু অনেক ভালো। লম্বা এক বক্তৃতা দিয়ে থামলো উদিতা। মিসেস লিমা উদিতার বলা কথাগুলো শুনে মাথা নিচু করে বসে রইলেন। উদিতার কথাগুলো তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন তিনি তার বৌমার সাথে আজ থেকে নিজের মেয়ের মতো ব্যবহার করবেন, তার উপর কখনো সংসারের সব কাজ চাপিয়ে দেবেন না, অন্তর থেকে ভালোবাসবেন তানিয়াকে। তানিয়া টেবিলের সামনে দাঁড়িয়ে উদিতার বলা সমস্ত কথা মন দিয়ে শুনল। মেয়েটা এত ভালো কেন, কি সুন্দর তাকে বুঝতে পারে সে, মনে মনে ভাবছে তানিয়া। উদিতার বয়স যখন মাত্র 12 বছর, তখন সেই বাড়িতে বউ হয়ে আসে এবং তখন থেকেই উদিতা তাকে অমায়িকভাবে স্নেহ করে নিজের আপন বোনের মতো। তানিয়াও তাকে ভীষণ স্নেহ করে। তানিয়া ধ্যান ভাঙল তার শাশুড়ি মা মিসেস লিমার ডাকে। তানু, চেয়ার টেনে বসে পড় মা, আজ থেকে একসাথে নাস্তা করব আমরা। মিসেস লিমা এতগুলো বছর পর এই প্রথম তানিয়াকে নিজের মেয়ের মতো তুই করে ডাকলেন, যেই ডাক ভীষণ আন্তরিক ও স্নেহ জড়ানো ছিল। তানিয়ার চোখ জলে টলমল করে উঠল, মুখে এক চিলটে হাসি ফুটে উঠেছে তার। খুশি হয়ে একবার উদিতার দিকে তাকালো সে দৃষ্টিতে ছিল স্পষ্ট একরাশ কৃতজ্ঞতা। উদিতা তানিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে ইশারা দিয়ে বসতে বলল তাকে। তানিয়া হাসি মুখে জবাব দিল, জি মা, বসছি। উদিতা, তুমিও বসে যাও আমাদের সাথে। এই তো নাস্তা রেডি, দিয়েই বসছি। উদিতা 3 জনের প্লেটে নাস্তা বেড়ে দিয়ে নিজেও বসে পড়ল চেয়ার টেনে। অতঃপর বিভিন্ন ধরনের গল্পগুজব করে নাস্তা করতে লাগলো ওরা। মিসেস লিমা ওদের দুজনের সাথেই আলিয়ার এঙ্গেজমেন্টের ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগলেন খুশি মনে। তানিয়া তার শাশুড়ির সাথে বেশ অনেকটা ক্লোজ হয়ে গেছে এত সময়। মিসেস লিমাও তানিয়ার সাথে এঙ্গেজমেন্টের ব্যাপারে বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করলেন। উদিতা তাদের শাশুড়ি বৌমার বন্ডিং দেখে মনে মনে ভীষণ খুশি। সে তো এটাই চাই যে ওরা সবসময় মিলেমিশে থাকুক, শাশুড়ি বৌমার মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না থাকুক। আলিয়া নবাবের মতো বেলা 12টায় ঘুম থেকে উঠেই মিসেস লিমার কাছে এক গাদা বকা খেল সে। কথায় কথায় তার সাথে উদিতার তুলনা করলেন তিনি। উদিতার ব্যাপারে এত এত প্রশংসা শুনে কফির মগ আর বিস্কুটের প্লেট হাতে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আবারও নিজের রুমে চলে গেল আলিয়া। উদিতার প্রশংসা মোটেও সহ্য করতে পারে না সে। তার নানার বাড়ির বংশের মাঝে উদিতার সবচেয়ে বেশি আদরের এবং সে অনেক বেশি প্রশংসনীয়, প্লাস রূপে গুণে অনন্যা। এই জন্য তাকে আরো সহ্য করতে পারে না আলিয়া। মনে মনে উদিতাকে ভীষণ হিংসে করে সে। নাস্তা শেষে উদিতার রুমে গিয়ে বাবা মায়ের সাথে ফোনে কথা বলল বেশ কিছুক্ষণ। তারপর সময় কাটাতে সোফার রুমে বসে টিভি অন করে টম অ্যান্ড জেরি দেখতে লাগলো। আলিয়া রুমে বসে তার ফ্রেন্ড সাইকেলের সাথে ফোনে চ্যাট করতে ব্যস্ত। মিসেস লিমা ওনার আত্মীয় স্বজন, ভাসুর, দেবর ও যাদেরকে ফোনের মাধ্যমে এঙ্গেজমেন্টের দাওয়াত দিচ্ছেন। রান্নাঘরে তানিয়া তার ছেলে মেয়েদের জন্য আলাদা করে ঝালঝাড়া খাবার রান্না করছে। আর উদিতার ফুপা গেছেন ওনার চালের আড়তে ও ভাই মুরাদ সে তার অফিসে চলে গিয়েছে। ছেলে মানুষ বাসায় কেউ নেই।
বাকি সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে চৌধুরী হাউসে আশিয়ান সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 মগ স্ট্রং ব্ল্যাক কফি খেয়ে ছাদে চলে গেল। ছাদের একপাশে ওর পার্সোনাল একটা রুম আছে, সেখানে ওর সমস্ত জিম করার যন্ত্রপাতি রাখা। দৈর্ঘ্যে পুত্রে অনেক বড় ও প্রশস্ত রুম সেটি। সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো জিম করলো সে। তারপর রুমে এসে শাওয়ার নিয়ে ডাইনিং রুমে গেল নাস্তা করতে। ডাইনিং রুমে এসে দেখলো ওর আব্বু মিস্টার মোর্শেদ ও চাচু মিস্টার এনামুল, তার আপন বড় ভাই তাহমিদ, ছোট ভাই তাসজিদ, ছোট বোন এনা, কাজিন বড় ভাই তামজিদ, তাসকিন ও ছোট ভাই তাজিম, ওরা সবাই নাস্তা করছে। সেও গিয়ে এনার পাশে চেয়ার টেনে বসে পড়ল। প্রায় 1 সপ্তাহ পর সবার সাথে নাস্তা করতে এসেছে সে। এনা ভাইকে দেখে খুশি হয়ে বলে উঠল, গুড মর্নিং ভাইয়া। আশিয়ান ও হাসি মুখে আদুরে কণ্ঠে জবাব দিল, গুড মর্নিং সুইটি। বাকি সবাইকেও হাসি মুখে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আশিয়ানের এত সাবলীল ও স্বাভাবিক আচরণে মনে মনে অবাক হলেও তার থেকেও বেশি সবাই খুশি হলো খুব। তাকেও ওরা গুড মর্নিং জানালো। সবচাইতে বেশি খুশি হলেন মিসেস ইয়াসমিন। তার ছেলে যে তার কালো অতীত ভুলতে চাচ্ছে তা তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। রান্নাঘরে কেয়া, তারিন, মিসেস তারানা কাজ করছেন। আশিয়ান মিসেস ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু, আমাকে 1 কাপ মালাই চা দাও তো, অনেকদিন হলো খাই না। মিসেস ইয়াসমিন ব্যতিব্যস্ত হয়ে বললেন, এক্ষুনি দিচ্ছি বাবা। আশিয়ানের জন্য বরাদ্দ করে রাখা আলাদা কাপে কেটলি থেকে চা ঢেলে আশিয়ানের সামনে এনে রাখলেন তিনি। আশিয়ান মুচকে এসে প্লেট থেকে একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো তাতে। মিস্টার মোর্শেদ গলা খ্যাকারি দিয়ে আশিয়ানকে উদ্দেশ্য করে বললেন। আশিয়ান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ পাপা, ভালোই যাচ্ছে। গতকাল কানাডার একটা কোম্পানি থেকে 500 কোটি টাকার ডিলটা কনফার্ম হয়েছে। আরও 2টো ডিল আপাতত পেন্ডিংয়ে আছে। মিটিংয়ে প্রেজেন্টেশন করার পর ভালো লাগলে তবে কনফার্ম করব। আরে বাহ, ভালো তো। আমাদের আশিয়ান যে আমাদের থেকেও টপ বিজনেসম্যান হয়ে গেছে দেখছি। দোয়া করি তোর কোম্পানি আরো উন্নতি হোক। আমিন। আমার ছেলের এত কষ্ট, এত পরিশ্রম অবশ্যই সফল হবে। হ্যাঁ রে, তোর অফিসের জন্য যে বলেছিলি এমপ্লয়ি লাগবে, বেশ কয়েকটা পোস্ট খালি হয়েছে শুনলাম। তো এমপ্লয়ি কি পেয়ে গেছিস নাকি? আজকে ইন্টারভিউ নেওয়া হবে। যোগ্যতা ও কতটুকু পরিশ্রম করতে পারবে সেটার উপর নির্ভর করে বাছাই করা হবে। জানোই তো, কাজে অলসামি আমি একদম মোটেই পছন্দ করি না। কাজের প্রতি সিনসিয়ার টাইপের লোক লাগবে আমার। ও, আমার পরিচিত 2জন আজ তোর অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে। তোর যা চাহিদা দেখা যাক টেকে কিনা। টেকলে ভালো, না টেকলে কিছু করার নেই। কাজের মধ্যেই আমি পরিচিত, আত্মীয় এসব দেখে রাখি না। যোগ্যতা ও পরিশ্রমী অনুযায়ী কাজ পায় লোক, হোক সে পরিচিত অথবা অপরিচিত। ভাইয়া, আমি আজ তোমার অফিসে যাব কিন্তু দেখতে। তো যা না, কে মানা করছে তোকে? আর হ্যাঁ শোন, আমার সাথে লাঞ্চ করবি আজ। 2 ভাই একদম একসাথে জম্পেশ আড্ডা দিব, ঠিক আছে? লাঞ্চ শেষে বাসায় চলে আসবে। ঠিক আছে ভাইয়া। মা, তাহলে আমি কি দোষ করলাম? আমাকেও সাথে নিয়ে যাবি কিন্তু তাজিম। এত সুন্দর মুহূর্তকে আমি মিস করতে চাই না। ভাইয়ের সাথে আড্ডা দেওয়া আর অমাবস্যার চাঁদ হাতে পাওয়া সমান কথা। কাব্যিক, কথাবার্তা বাদ দে। তোর না হসপিটালে প্র্যাকটিক্যাল ক্লাস আছে শুনলাম? ও তো 12টা শেষ হয়ে যাবে, তারপর আমি ফ্রি। তোমার অফিসে যেতে কোনো সমস্যা নেই আমার। আমি 2 পায়ে খাড়া। দিতে হবে না তোর টাকা, কিপটা কোথাকার। যা, আজকে আমি তোদের সবাইকে ট্রেড দেব, যত খেতে পারিস। থ্যাংক ইউ ভাইয়া। এনা মাঝখান থেকে বলে উঠল, আমি মানি না, আমাকে ফেলে তোমরা এভাবে প্ল্যান করতে পারো না। আমি কিন্তু এবার কান্না করে দিব। আশিয়ান হেসে ফেলল বোনের থ্রেড দেওয়া দেখে। মুস্কি এসে ওয়ালেট থেকে একটা ডেবিট কার্ড বের করে দিয়ে বলল, ওদের সাথে গেলে তুই তেমন মজা পাবি না। আর তার থেকে ভালো তুই তোর ফ্রেন্ডের সাথে শপিংয়ে চলে যা। তোর যা মন চায় কিনে নিস, চিন্তা করিস না। ডেবিট কার্ডে মোট 5 লাখ টাকার মতো আছে। সো নো চিন্তা, ডো ফুরতে। পারলে ভাইয়ার জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসিস। তোর চয়েস তো আবার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমি কেনাকাটা করার তেমন সময় পাচ্ছি না, কাজের চাপে। এনা খুশি হয়ে বলে উঠল, আজকে শপিংয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, চিন্তা করো না, তোমার জন্য শপিং করে নিয়ে আসবো। অ্যানাকোন্ডা সব নিয়ে গেল রে। ভাইয়া, তুমি ওকে গোটা কার্ডটাই দিয়ে দিলে। অ্যানাকোন্ডা, আমার জন্য কিনে আনিস কয়েকটা টি শার্ট।
আইসে আমার মহারাজা, অর্ডার করছে আমারে। আমার ঠেকা পড়ছে, তোর জন্য শপিং করব। বলদ একটা, জাহান নামে যা। গো টু হেল ইউ বলদের হাড্ডি। কত বড় সাহস আমাকে অ্যানাগন্ডা বলে ডাকে। তোর হাড্ডি যদি গুড়া গুড়া না করছি তো আমারে তুই চিনস না এখনো। তুই বলো, তুই অ্যানাকোন্ডা, তুই বিচ্ছু, তুই একটা ল্যাচ্ছাড়া বাঁদর, তুই রানু মণ্ডল প্রোম্যাক্স, তুই কিপটা, তুই তার সেরা ইঞ্জিনিয়ার, তুই। এনা এবার রাগে ফুঁসে উঠে একটা চামচ দিয়ে ঢিল মারল তাসজিদকে। চামচটা ওর হাতে গিয়ে লাগলো, তেমন একটা লাগেনি তার। এই সময় আশিয়ান হালকা ধমক দিয়ে বলে উঠল, এই বেয়াদবেরা, ঝগড়া থামাও তোমরা, নয়তো কাউকেই কিন্তু কিচ্ছু দেব না। আর এত বড় ছেলে মেয়ে তোরা, 2 দিন পর একজন ইঞ্জিনিয়ার আর একজন ডক্টর হয়ে যাবে, তারপরেও মারামারি ছাড়লি না? কি এসব? এই তোরা না টুইন ভাই বোন, তাহলে কোথায় কোথায় তো মারামারি করিস কেন? তোরা শান্তিতে বসে নাস্তা খাবি, তা না করে পায়ে পা রেখে ঝগড়া শুরু করলি। সেম অন ইউ গাইস। এনা জ্বলন্ত চোখে তাসজিদের দিকে তাকালো, যেন চোখ দিয়েই তাকে ভস্ম করে ফেলবে। এনাকে রাগাতে ভীষণ ভালো লাগে তাসজিদের। এনার রাগ দ্বিগুণ করার জন্য দাঁত কেলে একটা ক্লোজ আপ মার্কা হাসি দিল সে। বিনিময়ে এনা হাত মুঠো করে ঘুষি দেখালো। আশিয়ান সামনে দেখে এনা চুপ করে গেছে, নইলে এতক্ষণে তাসজিদের খবর করে ছাড়ত সে। আজ অনেকদিন পর ভাই বোনেদের সাথে এত মন খুলে কথা বলছে আশিয়ান। তাদের খুনসুটিগুলো খুব ভালো লাগছে আশিয়ানের। ওই এলিয়ানার জন্য মন খারাপ করে নিজের ভাই বোনদের সাথে এত দূরত্ব তৈরি করে ফেলেছিল নিজের অজান্তেই। মনে মনে ভেবে নিল এখন থেকে তাদের সাথে সময় কাটাবে বেশি করে, তাহলে নিজেকে আর একা লাগবে না। তামজিদ কফির মগ হাতে নিয়ে একটা পত্রিকা পড়ছিল বসে বসে। হঠাৎ সামনের পৃষ্ঠায় নজর বোলাতেই একটা নিউজ পড়ে থমকে গেল সে। উত্তেজিত হয়ে সবাইকে দেখিয়ে বলে উঠল, দেখো ফ্লাইওভারের নিচে ওই নারী পাচারকারী সারা মদনকে মাফিয়া সারাজ খান মেরে ফেলে রেখে গেছে। অনেক নিকৃষ্টভাবে মেরেছে তাকে। দেখতে কি বিভৎসই না লাগছে। মাগো, ভাবতে গায়ে কাটা দিয়ে উঠছে আমার। কই দেখি। এই বলে তামজিদের হাত থেকে পত্রিকাটা নিয়ে সারাটা কলাম পড়ে শেষ করলো সে। আশিয়ান নির্বিকার চিত্তে চা খাচ্ছে, যেন এতে তার কোনো ভাবান্ত নেই। এনা প্রশংসা করে বলে উঠল, কিং সারাজ খান আছে বলেই এখন কেউ অন্যায় করতে হলে 10 বার চিন্তা করে। আজকের এই ঘটনাটা অপরাধীদের মনে মারাত্মক প্রভাব ফেলবে। এরকম সারাজ খান যেন ঘরে ঘরে জন্মায়, তাহলে বাংলাদেশের আর অন্যায় বলে কিছু থাকবে না এবং মেয়েরা নিরাপদে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবে। বাকিরাও তার কথায় সায় জানালো। এনার হাত থেকে মিস্টার এনামুল এবার পত্রিকাটা নিয়ে পড়তে লাগলেন। এনা মনে মনে তার ভাই আশিয়ানকে সন্দেহ করে এই ব্যাপারে। ওর মাঝে মধ্যে মনে হয় যে এই আশিয়ানই হয়তো মাফিয়া কিং সারাজ খান, কিন্তু প্রমাণের অভাবে তাকে হাতে নাতে ধরতে পারছে না সে। তবে তার ভাই যদি সারাজ খান হয় তাতে তার কোনো আপত্তি নেই, বরং সে আরও খুশি হবে। সে সারাজের বিরাট বড় ফ্যান, তাই তার এত সন্দেহের কথা সে কাউকে জানায়নি। কি দরকার এসব বলে মানুষের মনে সন্দেহ জাগিয়ে নিজের ভাইকে বিপদে ফেলার? তার ভাই হয়ে থাকলেও তো সব সিক্রেট ফাঁস হয়ে যাবে, যেখানে আজ পর্যন্ত সারাজ খানের চেহারাটাও কেউ কখনো দেখেনি, না তার পরিচয় সম্পর্কে কেউ জ্ঞাত। কিং সারাজের গ্রুপ ভীষণ কেয়ারফুল এসব বিষয়ে। আজ পর্যন্ত তার গ্যাংয়ের কাউকে সাধারণ মানুষেরা কখনো দেখেনি। যার পরকালের টিকিট কাটা হয়ে গেছে একমাত্র সেই সারাজকে দেখতে পেয়েছে, নয়তো কেউ না। এনা এসব কিছু জানে, তাই তো এই অমূলক সন্দেহের কথা পরিবারের কাউকেই বলেনি। এতে অনেক অসুবিধা দেখা দেবে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। আশিয়ান নাস্তা শেষ করে নিজের রুমে চলে এলো। রুমে এসে অফিস যাওয়ার জন্য রেডি হতে লাগলো সে। কালো রঙের শার্ট ইন করে পরে তার উপর পরলো কালো রঙের ব্লেজার, সাথে কালো প্যান্ট, কালো শুজ, কালো প্যান্টের ওয়াশ, কালো সানগ্লাস, এমনকি ফোনের কভারও কালো। ফুল ব্ল্যাক ফর্মাল ড্রেস আপে তাকে ভীষণ মানিয়েছে। আশিয়ানের কালো রঙটা সবসময়ই খুব পছন্দের, তাই তো বেশিরভাগ সময়ই তাকে কালো গেট আপে দেখা যায়। চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে আঁচড়ে নিল হেয়ার ব্রাশ দ্বারা। আয়না নিজেকে এক পলক দেখে নিয়ে ফোন ও গাড়ির চাবি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। আজ অনেকদিন পর নিচে এসে মিসেস ইয়াসমিনকে জোরে ডেকে বলল, আম্মু, আমি অফিসে যাচ্ছি, ফিরতে লেট হবে। মিসেস ইয়াসমিন এগিয়ে এসে বললেন, সাবধানে দেখে শুনে যাস বাবা। ওকে আম্মু, ডোন্ট ওয়ারি। এই বলে বাসা থেকে বেরিয়ে গেল আশিয়ান। বিশাল বড় গ্যারেজ থেকে নিজের ব্ল্যাক ফেরারি গাড়ি বের করে
নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল সে। মিসেস ইয়াসমিন আসিয়ান ও উদিতার ব্যাপারে মিস্টার মোর্শেদকে জানালেন সব। ছেলে বিয়ে করতে রাজি হয়েছে শুনে খুব খুশি হলেন তিনি। এ নিয়ে তো তার জন্য কম মেয়েকে দেখা হয়নি, প্রত্যেকটা বিয়ের প্রস্তাবই রিজেক্ট করেছে সে। কোনো মেয়ের ছবি দেখেও তার ভালো লাগেনি, হাজারটা খুঁজে বের করত। বিয়ে না করার ধান্দা সব তো ওনারা ভালোই বুঝতে পেরেছিলেন, কিন্তু এবার সে নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছে, তাও কোনে না দেখেই। এটা খুবই অবাক করা বিষয় মিস্টার মোর্শেদের কাছে। তাও তিনি খুশি হয়েছেন, অ্যাটলিস্ট রাজি তো হয়েছে। বিয়ের জন্য এটাই যথেষ্ট। মিস্টার মোর্শেদ মিসেস ইয়াসমিনকে আদেশ দিলেন যত জলদি সম্ভব উদিতার বাবা মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের বিষয়টা পুরোপুরি পাকাপোক্ত করে ফেলতে, নইলে আবারও যদি আসিয়ানের মত পাল্টে যায় তাহলে তো সমস্যা। বলা যায় না কিছু, ওকে দিয়ে বিশ্বাস নেই। মিসেস ইয়াসমিনও সায় জানালেন মিস্টার মোর্শেদের কথাই। 9:30টার দিকে এনা তার ক্লাসে চলে গেল। তাহমিদ, তামজিদ ও তাসকিন তাদের অফিসের উদ্দেশ্যে চলে গেল। তাসজিদ গেল হসপিটালে এবং তাজিম গেল তার ভার্সিটিতে। পিচ্চি দুইটা এরাত এবং পুতুল ওরা সেই সকালে স্কুলে চলে গিয়েছে। মিস্টার মোর্শেদ এবং মিস্টার এনামুলও দেরি না করে ওনাদের অফিসে চলে গেলেন। মহিলারাও সার্ভেন্টরা ছাড়া বাসায় আর কেউ নেই। মিসেস ইয়াসমিন বেলা প্রায় 2:30টার পর রান্না বান্না ও অন্যান্য কাজকর্ম সেরে একদম ফ্রি হয়ে মিসেস লিমাকে ফোন দিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। মিসেস লিমাও বেশ আন্তরিকতার সাথে মিসেস ইয়াসমিনের সাথে কথা বলছেন। মিসেস ইয়াসমিন একটুও সংকোচ না করে ডিরেক্টলি উদিতাকে আসিয়ানের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। ওনার ছেলে যে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে এ কথাও জানালেন মিসেস লিমাকে। মিসেস লিমা খুব খুশি হলেন মনে মনে। রাজপুত্রের মতো ছেলেটার সাথে উদিতার বিয়ে হবে ভাবতেই ভীষণ উৎফুল্ল হয়ে গেছেন তিনি। মিসেস ইয়াসমিনকে কথা দিলেন উদিতার আব্বু আম্মুকে কালকেই তিনি তার বাসায় ডেকে আনবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন ওদেরকে রাজি করানোর। ওনার ছোট ভাই ওনার কথা ফেলবে না বলে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে মিসেস লিমার মনে। মিসেস ইয়াসমিনকে তিনি নিশ্চিন্তে থাকতে বললেন এবং মিস্টার মোর্শেদ ও মিসেস ইয়াসমিনকে আবারও দাওয়াত জানালেন আগামীকাল ওনাদের বাসায় যাওয়ার জন্য। মিসেস ইয়াসমিনও হাসি মুখে দাওয়াতটা গ্রহণ করলেন। তাদের ওখানে যাওয়াটা যে ভীষণ জরুরি। মিসেস ইয়াসমিন দুপুরের খাওয়া সেরে রেডি হয়ে কেয়াকে সাথে নিয়ে ঢাকার বসুন্ধরা সিটিতে চলে গেলেন। উদ্দেশ্য উদিতার জন্য কিছু কেনাকাটা করবেন। যেতে যেতে কেয়াকে সবকিছু খুলে বললেন তিনি। কেয়া যেমন অবাক হলো তেমনই খুশিও হলো। যাক, তার দেবর তো বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক বেশি। যে ছেলে বিয়ের কথা বললেই খেপে যেত, রাগ দেখাতো, সে যে এত সহজে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে কেয়ার। ড্রাইভার পার্কিং লটে গাড়ি পার্কিং করার পর দুজন কথা বলতে বলতে শপিং মলের ভিতর প্রবেশ করলো। কেনাকাটা করতে করতে এনা ও তার বান্ধবী তিশার সাথে ওনাদের দেখা হয়ে গেল। ওরাও ক্লাস শেষ করে সোজা শপিং মলে চলে এসেছে। তারপর ওরা সবাই একসাথে মিলে প্রচুর শপিং করলো। আসিয়ানের গাড়ি দেখা মাত্রই সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি করে গেট খুলে দিল। গেট খোলার সাথে সাথে আসিয়ান গাড়ি নিয়ে অফিসের পার্কিং এরিয়ায় ছাঁ করে ঢুকে পড়লো। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে একজন গার্ড এসে গাড়ির দরজা খুলে মেলে ধরলো। গার্ডের হাতে গাড়ির চাবি দিয়ে ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসের মেইন ডোর দিয়ে ঢুকে পড়লো আসিয়ান। প্রথম তলায় যত কর্মচারীরা ছিল সবাই দাঁড়িয়ে গেল আসিয়ান প্রবেশ করায়। অফিসের ম্যানেজার এসে তাকে সালাম দিয়ে জানালেন যে ইন্টারভিউয়ের জন্য প্রায় 250 জনের মতো মানুষ এসেছে। আসিয়ান তাদেরকে বিষয়টা হ্যান্ডেল করতে বলে লিফটে উঠে গেল। আসিয়ানের কেবিন 5ম তলায়। মিনিট 2 পর লিফটে গিয়ে 5 তলায় পৌঁছে গেল। লিফট থেকে বেরিয়ে ব্লেজার টেনে ফিট করে নিজের কেবিনের দিকে যেতে লাগলো সে। এখানেও যত কর্মচারীরা ছিল তারা সবাই আসিয়ানের সম্মানার্থে বসা থেকে কাজ রেখে দাঁড়িয়ে গেল। আসিয়ান তাদেরকে হাত দিয়ে বসতে ইশারা করে কেবিনের ভিতর চলে গেল। আসিয়ানের এত অ্যাটিটিউডের কারণে অফিসের প্রত্যেকটা মেয়ে তার জন্য পাগল, কিন্তু ভয়ে কেউ জীবনেও সেসব প্রকাশ করে না। শুধুমাত্র এসব কারণে আসিয়ান প্রায় 100 খানেক মেয়ের চাকরি খেয়েছে। তাই আসিয়ানকে কারো ভালো লাগলেও তা নিজের মনের মধ্যে চেপে রাখে, কারোর সাথে শেয়ার করারও উপায় নেই। এতটাই কঠোর পদ্ধতি ও নিয়ম এই অফিসের। কাজ করার নির্দিষ্ট রুলস না মানলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে, এটাই নিয়ম আসিয়ানের অফিসের। এজন্য কাজের ব্যাপারে সবাই স্ট্রিক্ট। টাইমলি অফিসে এসে হাজির হতে হয়। সময়ের এদিক ওদিক হেরফের হলেই এক্সেক্ট কারণ দর্শার্থে হয়, না হলে বেতন কেটে রাখা হয়। ছুটি নিতে হলেও উপযুক্ত কারণ দেখিয়ে তবে ছুটি নিতে হয়। এতটাই স্ট্রিক্ট রুলস।
কাজের বাইরে এক্সট্রা কোনো কথা বা আলোচনা এখানে অ্যালাউ নয়, তাই কাজের বাইরে কেউ এক্সট্রা কথা বলে না। আশিয়ানের পিএ ইউনুস ও অফিসের গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি মিলে ইন্টারভিউয়ের বিষয়টা সামলাচ্ছেন। আশিয়ান তার রুমে বসে কফি খেয়ে বেশ কয়েকটা জমে থাকা ফাইলগুলো দেখে সাইন করলো। অতঃপর পেন্ডিংয়ে রাখা বাকি ডিলারগুলো ব্যাপারে সমস্ত তথ্যাদি খতিয়ে দেখতে লাগলো। একটা কোম্পানি সুইডেনের এবং অন্যটা ইতালির। ফাইলের সবকিছু ভালো করে খুঁটিয়ে পড়ছে সে, কোনো তথ্যাদি যাতে চোখ এড়িয়ে না যায়। ইন্টারভিউ শেষ করতে করতে বেলা 2:30 বেজে গেছে। 250 জনের মধ্যে মোটামুটি 25 জনকে বাছাই করা হয়েছে। এই 25 জনকে আগামীকাল আবারও স্বয়ং আশিয়ান নিজে থেকে ইন্টারভিউ নিবে। এটা হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব। 12:30টার পরপরই তাজিম তাসজিদকে নিয়ে আশিয়ানের অফিসে চলে এলো। তার মিনিট 15 পর এলো তাসকিন। 4 ভাই মিলে প্রায় আধ ঘন্টার মতন সারা অফিসে চক্কর দিল। আশিয়ান তাদেরকে সারা অফিসটা আবারও ঘুরে দেখালো। বেশ অনেক কিছু ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, আরো সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে অফিসকে। অফিস ঘোরাঘুরি শেষে তারা অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা 5 স্টার রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে এসে একটা টেবিল বুক করে সেখানে বসে যার যা খেতে ভালো লাগে তা অর্ডার দিল ওরা। অর্ডারকৃত খাবার আসতে কিছুক্ষণ লাগবে, তাই আড্ডায় মশগুল হয়ে গেল সব ভাই। আশিয়ান তার বেস্ট ফ্রেন্ড 2টাকে ফোন করে বলেছিল আগে এখানে চলে আসতে। মিনিট 5 পর ওরাও এসে হাজির হলো। চেয়ার টেনে বসতে আসিফ বলল, হ্যালো এভরিবডি, আজ অনেকদিন পর তোদের সাথে দেখা হলো। কেমন আছিস তোরা সবাই? আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? এই তো বেশ আছি। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো বলো তো? স্বয়ং আশিয়ান আমাদেরকে রেস্টুরেন্টে আসার জন্য অফার করেছে। ভাবতেই অবিশ্বাস্য মনে হচ্ছে আমার। হয়েছে, আর ঢং করতে হবে না। বিয়ে করে তো 2টা একদম পর হয়ে গিয়েছিস। এখন আর নিজেদের বেস্ট ফ্রেন্ডের কথা মনেই পড়ে না একবারও। সবগুলোই স্বার্থপর তোরা। আমরা স্বার্থপর হলে তুই কি? প্রেমে ব্যর্থ হয়ে ছাকা খাওয়ার পর থেকে দেবদাস হয়ে একদম নিজেকে আমাদের থেকে গুটিয়ে ফেলেছিস। আমাদের কথা তো ভুলে গিয়েছিলি তুই। আমরা তো ঠিকই তোর সাথে যোগাযোগ করি সব সময়। আমরা বলে এখনো আছি। অন্য কেউ হলে ঝাড়ু দিয়ে পিটাই তো। হয়েছে ভাইয়ারা, এই তো খাবার এসে গেছি, এখন আর নো কথা কাটাকাটি, খাওয়া শুরু করে সবাই। ওয়েটার এসে টেবিলে অর্ডারকৃত খাবার সব সাজিয়ে দিয়ে গেল। খাওয়া শুরু করলো সবাই। তোমরা জানো তাসকিন ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে? আরে বাহ, এত দারুণ সংবাদ! কংগ্রাচুলেশন তাসকিন। অনেকদিন হলো কারো বিয়ে খাচ্ছি না, এবার তাসকিনের বিয়ে খাবো, ভাবতেই আনন্দ লাগছে। এনিওয়ে তাসকিন, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। কিরে আসিয়ান, তোর ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তুই কি এভাবে চিরকুমার থাকবি সারা জীবন? এবার অন্তত বিয়েটা করে নে। তহিদ আর আমাকে দেখ, বিয়ে শাদী করে বাচ্চার বাবা হয়ে গেছি। আর কত এভাবে দেখা থাকবি বলতো? আশিয়া নীরবতা ভেঙে বলে উঠল, কে বলেছে আমি চিরকুমার থাকবো? একই দিনে আমারও এঙ্গেজমেন্ট। তোরা তোদের বউ বাচ্চাদের নিয়ে এর কয়েকদিন আগেই চলে আসিস। সবাই সন্দিহান দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। তুমি ফান করছো তাই না ভাইয়া? এত সিরিয়াস মোমেন্টে তুমি কখনো ফান করো না। শালা, আমরা সিরিয়াসলি বলছি, আর তুই মজা করছিস আমাদের সাথে? আজব তো, মজা করবো কেন? আম্মু কাল রাতেই বলল আমাকে তাসকিনের জন্য মেয়ে দেখতে গিয়ে ওর হবু বউয়ের মামাতো বোনকে আম্মুর নাকি ভীষণ ভালো লেগে গিয়েছে। তারপর আম্মু কাউকে না জানিয়েই ওই মেয়েটাকে আন্টি পরিয়ে 10,000 টাকা সালামি দিয়ে চলে এসেছেন। কাল পরশু মেবি ওর আব্বু আম্মুর সাথে বিয়ের কথাবার্তা বলে সবকিছু পুরোপুরি পাকাপোক্ত করা হবে। আশিয়ানের কথা শুনে সবাই খাওয়া রেখে হা করে তাকিয়ে আছে তার দিকে, যেন ওর কথা কারো বোধগম্য হচ্ছে না। অবাক হয়ে তাসকিন বলে উঠল, ভাই তুই সত্যি বলছিস? মানে তুই ইলিয়ানাকে ভুলে আবার নতুন করে লাইফে মুভ অন করবি? সে যদি আমার খাঁটি ভালোবাসাকে ফেলে টাকার লোভে ওই বয়স্ক এমপিকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন অন্য কারোর সাথে সংসার করতে পারবো না? হ্যাঁ, ওর জন্য আমি কেন এভাবে দেবদাস হয়ে থাকবো? মানছি আমি 2 বছর নিজেকে গুটিয়ে রেখেছিলাম সব কিছু থেকে। এটা নয় যে শুধু ওর কষ্টে, নিজের ক্যারিয়ারের জন্য এরকম সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। ওর জন্য কষ্ট লাগেনি তাও নয়, ওর কারণে অনেক কষ্ট পেয়েছি আমি প্রতিনিয়ত। তাই বলে নিজের জীবনকে কি একটা সুযোগ দেব না? ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে কষ্ট পেয়েছি, কিন্তু দ্বিতীয়বার তো আর জীবনে ভুল মানুষের আগমন নাও ঘটতে পারে।
আসিফ আর তৌহিদ আশিয়ানের পিঠ চাপড়ে দিয়ে বাহবা দিল। তাসকিন, তাজিম ও তাসজিদ খুশি হলো তাদের ভাইয়ের কথা শুনে। এই না হলে আমার বন্ধু, সাবাস বেটা, তোর তারিফ করতে হয়। সত্যি বলেছিস, বারবার তো জীবনে ছলনাময়ী কারো আগমন ঘটে না। কারো আগমনে জীবন নরক প্রায় হয়ে যায়, আবার কারো আগমনী বার্তায় জীবন হয়ে ওঠে স্বর্গ সুখের আভাস। তোর জন্য এর থেকেও ভালো কেউ অপেক্ষা করছে দেখিস। আন্টির চয়েস বলে কথা, তোর জন্য খাঁটি কাউকেই বেছে নিয়ে আসবেন, তিনি আমার বিশ্বাস। এবার সত্যি বিয়েটা করে নে, আমরা সবাই তোর সাথে আছি। হ্যাঁ রে, তুই দেখিস অনেক সুখী হবি। তখন তুই নিজেই বলবি আল্লাহর সেরা কাউকে তোর জীবন সঙ্গী হিসেবে বাছাই করে দিয়েছেন, যাকে পেয়ে তোর জীবনটা সুন্দর সাজানো বাগানের মতো হয়ে যাবে। মিলিয়ে নিস আমার কথা। এক সময় ইলিয়ানা অনেক আফসোস করবে আমার ভাইয়ের মতো এত ভালোবাসা ফিরিয়ে দিয়েছে বলে। অপেক্ষার শেষ থাকবে না তার। তবে আমার ভাইটার জন্য বেস্ট কেউ অপেক্ষা করছে। আশিয়ান তার ছেলের হাসি দিয়ে বলল, আফসোস তো এখনই করা দিয়েছে সে আবারও আমার লাইফে ব্যাক করতে চায়, বাট আমি পাত্তা দিইনি ওকে। এই আশিয়ান কোনো ফেলনা নয় যে দূরে ঠেলে দিয়ে আবার কাছে আসতে চাইবে আর আমি নাচতে নাচতে রাজি হয়ে যাব। ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন আর বাসি না। কোনো ফিলিংস নেই ওর জন্য। আর ফোন থেকে ব্লক মেরে সোজা ডিলিট করে দিয়েছি ওর নাম্বারটা আমি। আমার আর কোনো পিছুটান থাকুক তা আমি কখনোই চাই না। আমি যে আমার আম্মুকে কথা দিয়েছি, আমি আবারও লাইফকে মুভ অন করব। সব সময় হাসি খুশি থাকবো, কারোর জন্য আর কষ্ট পাবো না। নিজের পরিবারের সবার সাথে বেশি করে টাইম স্পেন্ড করব। নিজেকে আর কখনো একা ভাববো না। ভালো করেছিস ব্লক করে। ওর মতো বাজে মেয়ে এ দুনিয়ার মনে হয় দুটো নেই। আবার লাইফে ব্যাক করতে চায়, শখ কত। কোন মুখে আবার ফোন দিয়েছে, বেহায়া মেয়ে জানি কোথাকার। ওসবে তুই মোটেও কান দিবি না, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে তোকেও। বিশ্বাস করো ভাইয়া, তোমার কথাগুলো শুনে ভীষণ খুশি হয়েছি। অবশেষে দুই ভাইয়ের বিয়ে একসঙ্গে হবে, কি আনন্দ। ঠিক তাই। আচ্ছা, আমাদের হবু ভাবির নাম কি? আশিয়ান মাথা চুলকে নামটা মনে করার চেষ্টা করলো। এত সবের মধ্যে নামটা ওর মোটেই মনে নেই। কি যেন নাম মেয়েটার, আম্মু বলল দীর্ঘ দিয়ে কি যেন নামটা, মনে আসছে না, সরি ভুলে গেছে। এসব একমাত্র তোর দ্বারাই সম্ভব। নিজের হবু বউয়ের নামটা ভুলে বসে আছে বলদ একটা। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই এত বড় অফিস কি করে এক হাতে সামাল দিস। এই সামান্য নামটাই তোর মনে থাকে না? ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ওদের হাসি চাপিয়ে আশিয়ান বলে উঠল, আমার মনে নেই তো কি হয়েছে, আম্মুকে জিজ্ঞেস করে জেনে নিস, তাহলেই হলো। তা আশাপুর কি হবে? বেচারির তো মন ভেঙে দিলে তুমি। দেখো তোমার বিয়েতেই না আবার সিন ক্রিয়েট করে বসে। ওর বাপেরও সেই সাহস নেই। ওর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি এখনো ওর সাথে স্বাভাবিক আচরণ করি। নেহাত বাবার বন্ধুর মেয়ে দেখে কিছু বলি না। এরকম কিছু করলে সে আমার আসল রূপ দেখতে পাবে, বুঝবে আশিয়ান চাইলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। বাকিরা বুঝলো আশা কোনো সিন ক্রিয়েট করলে ওর কপালে মারাত্মক দুঃখ অপেক্ষা করছে। আশিয়ান ওকে ছুঁচো ছাড়া আর কিছুই মনে করে না। এত ন্যাকার ষষ্ঠী আর জোকের মতো কোনো মেয়ে হতে পারে, আশিয়ান তা ভাবতেই পারেনি। তার আব্বু আম্মুও তাকে কিছু বলে না, উল্টো আরো আহ্লাদ করে ওকে। একমাত্র মেয়ে কি না, তাই সারাদিন মেকআপ করে থাকবে। আর ড্রেস আপের কি ছিঁড়ি, আশিয়ানের জাস্ট ঘৃণা লাগে ওকে দেখলে। আর সে বাসায় আসলেই আশিয়ানের পিছনেই পড়ে থাকে সবসময়। কিন্তু আশিয়ান তা মোটেই পছন্দ করে না। যাকে এইভাবে আড্ডা দিতে দিতে খাওয়ার পাট চুকিয়ে ফেললো ওরা। অতঃপর আরো মিনিট 5 গল্প করে যে যার পথে চলে গেল। তাসকিন, আসিফ ও তৌহিদ গেল তাদের যার যার অফিসে। তাজিম ও তাসজিদ একসাথে হাতির ঝিল ঘুরতে চলে গেল, আর আশিয়ান গেল তার অফিসে। এদিকে শপিং করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। অতঃপর এনারা আজকের জন্য বিরতি দিয়ে রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা সেরে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিশা সন্ধ্যার অনেক আগেই চলে গেছে তার বাসায়। শুধু মিসেস ইয়াসমিনেরা রয়ে গিয়েছিলেন। প্রচুর কেনাকাটা করা হয়ে গিয়েছে আজ। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। বাসায় পৌঁছে সবার আগে যার যার রুমে চলে গেল ওরা রেস্ট নিতে। মিসেস ইয়াসমিন উদিতা ও আলিয়ার জন্য প্রায় 15টার মতো শাড়ি কিনেছেন। শুধু উদিতার জন্যই মোট 10টা শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, অর্নামেন্টস ও জুতাও আছে। সবকিছু ব্র্যান্ডেড।
মিসেস তারানা ও তারিনকে ডেকে এনে সবকিছু দেখালেন মিসেস ইয়াসমিন। তারপর সবকিছু সুন্দরভাবে খুলে বললেন তাদেরকে। ওরাও খুব খুশি হলো শুনে। তবে তারিনের মনটা হালকা ঈর্ষান্বিত হয়ে উঠল এ কথা শুনে যে উদিতা অনেক বেশি নজর কাড়া সুন্দরী। এ বাড়িতে তারিনের একটু বেশি দাপট এ কারণে যে বাড়ির বউদের মধ্যে ও অনেক বেশি স্মার্ট এবং সুন্দরী। এমনকি কেয়ার সাথেও সে নিজেকে তুলনা করে ভাবে যে কেয়ার থেকে সেই অনেক বেশি সুন্দরী। এ নিয়ে তার মনে অহংকারের শেষ নেই। আলিয়াকে তার পছন্দ করার কারণ আলিয়ার গায়ের রং তার থেকে হালকা মান্দা টাইপ, অতএব সব সময়কার মতো তার দাপটটাই বেশি থাকবে ভেবেছিল সে। কিন্তু এখন উদিতার কথা শুনে যা বুঝতে পারছে সে, উদিতা তার থেকে 1000 গুণে সুন্দরী এবং গুণের দিক থেকেও অনন্যা। তাহলে উদিতা এবারের বউ হয়ে আসার পর তারিনের এই দাপট ও অহংকার তো তখন মাটির সাথে মিশে যাবে। এটা কিভাবে মেনে নিবে সে? চাইলেও স্টার জলসা ও জি বাংলার ভিলেন মহিলাদের মতো বিয়ে ভাঙতে পারবে না তারিন। নাটকে যেভাবে দেখায় এসব, বাস্তবে তা মোটেও সম্ভব না। মিসেস ইয়াসমিন যে কড়া টাইপের মহিলা, সিসিটিভি ক্যামেরার মতো সব দিক দিয়ে তার নজর থাকে, কোনো কিছু চোখ এড়ায় না তার। মনে মনে আল্লাহর কাছে মিনতি করতে লাগলো তারিন, বিয়ের কথাবার্তা যাতে আর না এগোয়, এখানেই যাতে সব স্টপ হয়ে যায়। কিন্তু একটা প্রবাদ আছে না, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। বেচারি হয়তো এ প্রবাদ সম্পর্কে অবগত নয়। তাহলে ভাবি কালকে আমিও তোমার সাথে যাব। আমার আশুর হবু বউকে না দেখলে যে তৃষ্ণা মিটমেটা আমার কত ইচ্ছে আশুর বউকে দেখব, তার সাথে কথা বলবো। আল্লাহ যে আমার দোয়া এভাবে কবুল করবেন তা আমি ভাবতেই পারিনি। ছেলেটা যে রাজি হয়েছে এটাই অনেক বেশি। যাক, অবশেষে ছেলের সুমতি হয়েছে। শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে। মিসেস ইয়াসমিন মিসেস তারানার কথা শুনে মুচকি হাসলেন, বললেন, ঠিক আছে, আমরা বিকেল 3টায় উনাদের ওখানে যাব। তুই রেডি থাকিস, আর এনামুল ভাইকেও বলিস আমাদের সাথে যেতে। আচ্ছা ঠিক আছে। মিসেস ইয়াসমিন এবার আলমারি থেকে ওনার গহনার সিন্দুক বের করে সেখান থেকে বেছে বেছে একটা স্বর্ণের গলার হার, একজোড়া কানের দুল, একটা ডায়মন্ডের নাকফুল, একজোড়া স্বর্ণের মোটা বালা ও একজোড়া চুড়ি, স্বর্ণের 2টো চ্যাপ্টা কারুকাজ করা আংটি এবং গলার সিম্পল একটা স্বর্ণের চেন, এসব বের করে আলাদা একটা বক্সে ভরে রাখলেন। কালকে এগুলো উদিতাকে পরিয়ে দিয়ে আসবেন। আজকে আরো অনেক গহনা বানানোর জন্য অর্ডার দিয়ে এসেছেন পরিচিত ও বিশ্বস্ত জুয়েলারি শপে। কয়েকদিনের মধ্যেই বাসায় এসে দিয়ে দেবে সেসব। মিসেস ইয়াসমিন উদিতাকে একদম পুতুলের মতো সাজিয়ে স্বর্ণ দিয়ে মুড়িয়ে বাড়ির বউ করে নিয়ে আসবেন। তার আশিয়ানের বউ বলে কথা, কোনো কিছুর কোনো কমতি থাকতে দিবেন না তিনি। সবকিছু গুছিয়ে রেখে দিলেন। এখন রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, তাই দেরি না করে রান্নাঘরে চলে গেলেন তিনি। তারিন দাঁড়িয়ে পেঁয়াজ কাটছে আর মনে মনে ভাবছে কিভাবে এই বিয়েটা ভেস্তে দেয়া যায়। হুট করে তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে গেল। মনে মনে ছক কষে ফেললো কিভাবে কি করবে সেটার। প্ল্যান সাজানো হয়ে গেল, পৈশাচিকা হাসি দিল সে, যা কেয়া ছাড়া আর কারো বোধগম্য হলো না। ওর এরকম চতুর মার্কা হাসি দেখে কেয়ার কপালে ভাঁজ পড়ল। কেয়া খুব ভালো করে জানে কোন শয়তানি বুদ্ধি মাথায় আসলে সে এভাবেই হাসে। এবার কোন ভেজাল সৃষ্টি করবে সে? আনমনে ভাবছে কেয়া।